টি শার্ট করে আমার তো টি শার্ট ময়লা আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া পদার্থবিজ্ঞানের খুব সুন্দর একটি লাইভ ক্লাস নিয়ে। তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে, আজকে কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা সম্পূর্ণ শেষ করব। সো ঠিক সময় মতো তোমাদের মুন্না ভাইয়া উপস্থিত হয়ে গিয়েছি। সো সবাই একটু কষ্ট করে আমাকে জানাও যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং তোমরা যারা অলরেডি আমাদের ক্লাসে যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে তোমাদের সকল বন্ধুদের একটু মেনশন করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই জানতে পারে আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আমি একটু চেক করে নিচ্ছি। সো আমি সর্বপ্রথম একটু সবাইকে সময় দেব যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা শুরু করতে পারি। সো সবাই একটু দ্রুত চলে আসেন, এবং আমাকে একটু জানান যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং আর একটু কষ্ট করবেন, সেটা হচ্ছে সকল বন্ধুদের একটু মেনশন করে দিবেন, ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে করে আমরা সবাই মিলে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করতে পারি। ওকে, সো আমরা কিন্তু দেখতে দেখতেই শেষ পর্যায়ে চলে আসছি, তাই না? সো আপনাদের সঙ্গে আমাদের হচ্ছে মিনি ম্যারাথন কোর্স চলতেছে। সো মিনি ম্যারাথন কোর্সের আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম ইনশাল্লাহ আমি সবার আগে ফিজিক্স তোমাদের পুরো সিলেবাসটা শেষ করে দিব। সো মুন্না ভাইয়ার কথা রাখতে পারছি ইনশাল্লাহ। আজকে ক্লাসটা নিলে আমাদের 10টা ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, অর্থাৎ আজকে আমরা একদম সর্বশেষ ক্লাসে তোমাদের সামনে উপস্থিত আছি। সো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা কমপ্লিট করলে মোটামুটি আমাদের হচ্ছে এইচএসসি 25-এর শর্ট সিলেবাসের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো মুন্না ভাইয়ার কথা রেখেছি, এই জন্য ভাইয়ার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে পারো। সো সবার আগে আমরা আমাদের ফিজিক্স পার্টটা শেষ করছি, বা আজকে শেষ হবে। কেন আমি তোমাদের আসলে সবার আগে ফিজিক্সটা শেষ করছি, কারণ তোমরা যাতে ফিজিক্সে যে ভয়টা কাজ করে যে ভাইয়া ফিজিক্স প্রশ্ন ধরতে পারি না, ক্যালকুলেশন করতে পারি না, যাতে করে তোমরা পর্যাপ্ত প্র্যাকটিস করার মতো, পর্যাপ্ত রিভিশন দেওয়ার মতো সময় পাও। সো আমি তো ক্লাস করাইলাম, সিলেবাস কমপ্লিট করাই দিলাম, এখন তোমরা খুব সুন্দর মতো কী করবা, বাসায় দাগানো স্লাইড বলো, তারপর হচ্ছে ক্লাসের স্লাইড বলো, সাজেশন পিডিএফ বলো, খুব সুন্দর মতো এগুলো রিভিশন দিবা, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। বাট আমি বারবার করে বলতেছি, খালি আমি শেষ করাইলেই হবে না, তোমাদেরকে বারবার পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসতে হবে। তুমি যদি পর্যাপ্ত পরিমাণে রিভিশন না দাও তাহলে পরীক্ষা ভালো দিতে পারবে না, দেখবা যে সহজ জিনিস তুমি পরীক্ষার হলে ভুলে গেছো। এই জন্য বারবার করে রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসতে হবে। সো ভাইয়া এখনও পরীক্ষার বেশ কয়েকদিন আছে। সো তুমি, আমার তো ফিজিক্স আজকে শেষ, ইতিমধ্যে তোমাদের বাকিগুলোও শেষ হয়ে যাবে খুব দ্রুতই। সো ফিজিক্স যেহেতু আগে শেষ, সো ফিজিক্সটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, যাতে করে আমার সাবজেক্টে কোনোভাবেই এ প্লাস মিস না হয়। ওকে, আচ্ছা। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো সবাই একটু বলেন যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আপনারা একটু জানান যে ভাইয়া আমার কথা এবং স্ক্রিন সব কিছু পারফেক্টলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানান ভাইয়া।
একটু জানান যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখনই শুরু করে দিব আমাদের কাঙ্ক্ষিত ক্লাস। ওকে, সো ওকে, সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো চলেন আমরা আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টা শুরু করে ফেলি, আমরা সময় নষ্ট করব না। সো সবার উদ্দেশ্যে আমাদের রুটিনটা একটু দেখায় নেওয়া, যে যার কাছে রুটিনটা এখনও নাই তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সো আমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হচ্ছে, কোন সময়ে কোন ক্লাস হচ্ছে আমরা কিন্তু রুটিন তোমাদেরকে খুব সুন্দর মতো পাবলিশ করে দিয়েছি। যাদের কাছে রুটিনটা নাই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন দেখো এখানে একটু মজার চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা কি ভাইয়া? সেই চেঞ্জটা হচ্ছে আমাদের তো আজকে থেকে পদার্থবিজ্ঞান ক্লাস শেষ, তাই না? আজকে হচ্ছে মঙ্গলবার, তার মানে মঙ্গলবার এই যে আজকে থেকে আমাদের পদার্থবিজ্ঞান ডান, ঠিক আছে? কই গেল মঙ্গলবার? এই তো মঙ্গলবার আজকে থেকে আমাদের পদার্থবিজ্ঞান শেষ হয়ে যাবে, কারণ আমাদের যে 10টা ক্লাসের মধ্যে সিলেবাস শেষ করার কথা ছিল আজকেই 10 নম্বর ক্লাস চলতেছে। সো এই যে কালকে যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস আছে, এরপরে আবার যেমন হচ্ছে শনিবারে পদার্থবিজ্ঞান ক্লাস আছে। সো এই পদার্থবিজ্ঞান ক্লাসগুলোর জায়গায় যেই সাবজেক্ট তোমরা একটু পিছায় আসো, মোটামুটি হচ্ছে আমাদের কেমিস্ট্রি পার্টটা তোমরা একটু পিছায় আসো। সো এইখানে পদার্থবিজ্ঞানের জায়গায় কেমিস্ট্রি ঢুকে যাবে। সো এটা অ্যানাউন্সমেন্ট আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো এখন তো আমাদের পদার্থবিজ্ঞান আজকে শেষ হয়ে যাবে। সো পদার্থবিজ্ঞানের স্লটে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ঢুকে যাবে। সো কেমিস্ট্রিতে একটু মোটামুটি পিছায় আসো। সো কেমিস্ট্রি ইনশাআল্লাহ পরীক্ষার 26 তারিখের আগে আমরা পুরো সিলেবাস শেষ করে দিব ইনশাআল্লাহ তোমাদের। ওকে, আচ্ছা, সো চলো সর্বপ্রথম বরাবরের মতোই আমি তোমাদের জন্য একটু কনফিডেন্স ডেভেলপ করার জন্য একটু সহজ প্রশ্ন রাখার চেষ্টা করি, যাতে তোমাদের একটু কনফিডেন্স ডেভেলপ হয়। সো সবাই একটু উত্তর করো দেখি বাবা, যেখানে কি বলছে যে মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়। সো মৌলিক বল নিয়ে আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমাদের এইচএসসিতে যে কোনো একটা বোর্ডে তোমরা মৌলিক বল থেকে মাস্ট কমন পাবা, ঠিক আছে? মৌলিক বলটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো মৌলিক বল কয়টা আছে, মৌলিক বল থেকে কি কি পড়তে হবে, আমি সম্পূর্ণটাই তোমাদেরকে পুরো সামারি আকারে রিভিশন করাই দিব। তার আগে তোমরা একটু আমাকে উত্তর করার ট্রাই করো যে মৌলিক বল কয় ভাগে ভাগ করা যায়। দেখি তোমরা কে কে পারো, দেখি তোমরা ভাইয়া কে কে পারো যে ভাইয়া মৌলিক বলটা আসলে কয় ভাগে ভাগ করা যায়, মৌলিক বল কয় ভাগে ভাগ করা যায়। সবাই একটু চেষ্টা করে দেখি পারা যায় কিনা ভাইয়া, সবাই একটু চেষ্টা করো, দেখো পারা যায় কিনা। মৌলিক বল কয় ভাগে ভাগ করা যায় সবাই একটু বলো তো দেখি। এই তো সবাই কমেন্ট করতেছো, আচ্ছা সবাই সালাম দিয়েছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো চলো এটার উত্তর দাও যে ভাইয়া মৌলিক বল কয় ভাগে ভাগ করা যায়, মৌলিক বল কয় ভাগে ভাগ করা যায়। দেখো মৌলিক বল থেকে আমরা কি কি পড়বো, মূলত কি পড়তে হবে সেটা আমি তোমাদেরকে একটু ফাইন্ড আউট করে দিই। কি পড়তে হবে, কি পড়তে হবে, কি কি পড়তে হবে মূলত। সো পড়তে হবে আমাদের হচ্ছে সর্বপ্রথম যে মৌলিক বল কয়টা সেটা আমাদেরকে জানতে হবে, মৌলিক বল কয়টা সেটা আমাদেরকে জানতে হবে, এবং কণা, কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে আমাদের কোন বল উদ্ভূত হচ্ছে। তারপরে হচ্ছে সবলতার ক্রম পড়তে হবে, সবলতার ক্রম পড়তে হবে। দেন তারপরে হচ্ছে আমাদের উদাহরণ পড়তে হবে। মোটামুটি এই কয়েকটা পার্ট, রেঞ্জটা না পড়লেও হবে, কারণ রেঞ্জটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, মাঝে মধ্যে চলে আসে, ঠিক আছে? রেঞ্জ বেশি একটা দরকার নাই। সো এই কয়েকটা তোমাদেরকে একদম মুখস্থ করা বা মনে রাখা ফরজ কাজ, ঠিক আছে ভাইয়া? এইটা যে কোনো একটা বোর্ডে তোমরা 100% একটা প্রশ্ন কমন পাওয়াই মৌলিক বল থেকে, 100% একটা প্রশ্ন কমন পাবা মৌলিক বল থেকে। তাহলে মৌলিক বল থেকে বাবা কি কি পড়তে হবে? মৌলিক বল থেকে পড়তে হবে হচ্ছে মৌলিক বল মূলত আছে কয়টা, কোন পারস্পরিক পরমাণু বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হচ্ছে, সবলতার ক্রম কোনটা সব থেকে বেশি শক্তিশালী, কোনটা সব থেকে কম শক্তিশালী, এবং আমাদের উদাহরণ। মোট 1, 2, 3, 4টা, এই 4টা পয়েন্ট তোমাকে মাস্ট জানতে হবে মৌলিক বল সম্পর্কে। ওকে, সো দেখি সবাই একটু উত্তর করতে পারছো যে ভাইয়া মৌলিক বল, মৌলিক বল এই তো সবাই 2 ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা তোমরা সবাই বলছো যে ভাইয়া 2 ভাগে ভাগ করা যায়। মৌলিক বলকে কি আদৌ 2 ভাগে ভাগ করা যায়? এই সহজ একটা প্রশ্নটা তোমরা কি ভুল করে বসে আছো? আল্লাহ, মৌলিক বলকে কি 2 ভাগে ভাগ করা যায়? মৌলিক বলকে কি 2 ভাগে ভাগ করা যায়? এরকম কেন বাবা? সহজ একটা প্রশ্ন, তোমরা অনেকেই ভুল করে ফেলছো। মৌলিক বল তো 2 ভাগে ভাগ করা যায় না ভাইয়া। দেখো মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যায়? মৌলিক বল মূলত কয় ধরনের? 4 ধরনের, 4 ধরনের, ঠিক আছে? মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। সেটা কি কি সবাই আমরা জানি, মহাকর্ষ বল, দেন সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল। এই সহজ একটা প্রশ্ন তোমরা ভুল করছো, আল্লাহ আমি তো মেনেই নিতে পারতেছি না। সো এই সহজ জিনিসগুলো ভুল করা যাবে না। আমি বারবারই করেই বলি যে ভাই
সহজ জিনিস, থিওরি টাইপ জিনিস একটু ভেবেচিন্তে উত্তর করবা। যদি তুমি সহজ জিনিস ভুল করো তাহলে কিন্তু অনেকের থেকে পিছায় পড়ে যাবা। কঠিন জিনিস মোটামুটি অনেকেই ভুল করতে পারে, স্বাভাবিক, কিন্তু সহজ জিনিস ভুল করাটা অস্বাভাবিক। সো সহজ জিনিস একটু দেখে শুনে বুঝে দেন দাগাইতে হবে। ওকে, আচ্ছা, তার মানে দেখো মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা যাবে ভাইয়া? মৌলিক বলকে 4 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? আমাদের মহাকর্ষ বল, দেন হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। সো আমরা তো 4 প্রকার। সো আমরা কয়টা আছে এইটা আমরা ডান করে ফেললাম। এখন বাকি 3টা, কণা, সবলতার ক্রম এবং উদাহরণ। কণা, সবলতার ক্রম এবং উদাহরণ। সো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তাই না? সো চলো আমরা একটা নতুন পেজ নেই, এখান থেকে আমি তোমাদেরকে একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস শিখাই দিই, ঠিক আছে? সো আমরা এখানে লিখি আগে মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে তড়িৎচুম্বক বল, তড়িৎ চৌম্বক বল। তারপরে হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দেখো আমি যা যা শিখাই দিব এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। দুর্বল নিউক্লিয় বল। সো সুন্দর মতো একটু মনোযোগ দিয়ে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো আমার কথাগুলো শোনো। সো সর্বপ্রথম আমরা কণা কনসেপ্টটা দেখব যে ভাইয়া কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হয়। সো মহাকর্ষ বল, মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়? তোমরা কেউ বলতে পারবা যে ভাইয়া মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে উদ্ভূত হয়? মহাকর্ষ বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে উদ্ভূত হয়? মহাকর্ষ বল। সো এটা তোমরা অনেকেই মুখস্থ করো, আজকে থেকে আর মুখস্থ করতে হবে না। আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিব, তোমার আর কখনো মুখস্থ করতে হবে না, তুমি ইজিলি নিজে থেকেই পারবা। দেখো মহাকর্ষ বল আমাদের গ্রাভিটন কণা থেকে উদ্ভূত হয়। গ্রাভিটন কি ভাইয়া? গ্রাভিটন। সো এটা কিভাবে মনে রাখবো? দেখো মহাকর্ষের ইংরেজি কি ভাইয়া? মহাকর্ষের ইংরেজি হচ্ছে গ্রাভিটি, না? গ্রাভিটি। মহাকর্ষের ইংরেজি কি? গ্রাভিটি। সো এই গ্রাভিটি থেকে গ্রাভিটন, এভাবে তোমরা মনে রাখবা। গ্রাভিটি থেকে গ্রাভিটন, গ্রাভিটি থেকে গ্রাভিটন, গ্রাভিটি থেকে গ্রাভিটন। ওকে, এইভাবে মনে রাখলে আর জীবনেও ভুলবা না। তারপরে আসো যে ভাইয়া তড়িৎচুম্বক বল। তড়িৎচুম্বক বল ভাইয়া এটা তো সবাই জানা উচিত, ফোটন। সো এইটার কোনো শর্টকাট ট্রিক্স লাগে না, তড়িৎ মানেই ফোটন, তড়িৎ মানেই ফোটন। সবল নিউক্লিয়তে আসো। সবল নিউক্লিয় বল হচ্ছে আমাদের, সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন, মেসন অথবা এটাকে গ্লুয়নও বলা হয়, গ্লুয়ন, ঠিক আছে? মেসন বা গ্লুয়ন। এটা কিভাবে মনে রাখবো? গ্লুয়ন বেশি আসে না, মেসনটাই সব থেকে বেশি আসে। সো মেসন বা মোসন যাই বলো না কেন। সো এটা কিভাবে মনে রাখবো? দেখো এটা আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিই। দেখো সবলের প্রথম অক্ষরটা কি? দন্ত স। সো এই দন্ত সকে আমরা যদি এই মাথাটা ঘুরাই দিই তাহলে কি হয়? ম হয়। আর এই ম থেকেই মূলত মেসন, ম থেকেই মূলত মেসন। সো এইভাবে মনে রাখবা যে ভাইয়া সবল নিউক্লিয় বলের প্রথম অক্ষর কি? দন্ত স। দন্ত স থেকে মাথাটা ঘুরে দিলে ম, ম থেকে মেসন। ওকে, তার মানে সবল নিউক্লিয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হচ্ছে? আমাদের মেসন বা গ্লুয়ন। তারপরে আসো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি ভাইয়া? দেখো দুর্বলের ভিতরে এই যে ব কথাটা আছে না, এই ব থেকে 2টা জিনিস মনে রাখা যাবে। একটা হচ্ছে বোসন, একটা কি ভাইয়া? বোসন। আর একটা হচ্ছে বিটা ক্ষয়। একটা উদাহরণও মনে রাখা যাবে, এটা কি ভাইয়া? বিটা ক্ষয়। তাহলে কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে দুর্বল নিউক্লিয় বল উদ্ভূত হয়? সেটা হচ্ছে আমাদের বিটা ক্ষয়। সেটা কি ভাইয়া? বিটা ক্ষয়। সেটা কি ভাইয়া? বিটা, সরি আমাদের হচ্ছে বিটা ক্ষয় তো উদাহরণ, এটা হচ্ছে আমাদের বোসন। বোসন কণার পারস্পরিক বিনিময়ের কারণে আমাদের দুর্বল নিউক্লিয় বল উদ্ভূত হয়। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু ভাইয়া শিখে ফেললাম। সেটা কি? মহাকর্ষ বলের কণার নাম কি? আমাদের গ্রাভিটন। তড়িৎচুম্বক বল ফোটন, সবল নিউক্লিয় বল মেসন বা গ্লুয়ন, আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে আমাদের বোসন। ঠিক আছে? সো আজকে থেকে আর মুখস্থ করতে হবে? মুখস্থ কিন্তু করতে হবে না, ডিরেক্ট তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা। কি ভাইয়া? ডিরেক্ট তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা। তার মানে দেখো কণা গেল, তারপরে আমরা কি শিখবো? যে ভাইয়া সবলতার ক্রম, কোনটা সব থেকে বেশি শক্তিশালী, কোনটা সব থেকে কম শক্তিশালী। সো চলো সবলতার ক্রমটা শিখে আসি। যে ভাইয়া এখান থেকে সবলতার ক্রম, সবলতার ক্রম। সো এখান থেকে সব থেকে বেশি শক্তিশালীকে ভাইয়া বলো তো দেখি, সব থেকে বেশি শক্তিশালীকে, সব থেকে বেশি শক্তিশালীকে, সব থেকে বেশি শক্তিশালীকে সবাই একটু বলার চেষ্টা করে দেখি ভাইয়া। সব থেকে বেশি শক্তিশালী, নামের সাথে কাজের মিল আছে। সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তারপরে কি? তারপরে কি? আমাদের তড়িৎচুম্বক বল, তড়িৎচুম্বক বল। তারপরে কি? আমাদের দুর্বল নিউক্লিয় বল। অনেকেই এই জিনিসটা ভুল করো, মনে করো যে ভাই দুর্বল নিউক্লিয় বল, নামই যেহেতু দুর্বল তার মানে মনে হয় সব থেকে দুর্বল বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল। না, দুর্বল নিউক্লিয় বলের থেকেও দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে? তার মানে সব থেকে কম শক্তিশালী বল কোনটা? মহাকর্ষ। ওকে, ভুল করা যাবে না। দেখো সবল নিউক্লিয় বল সব থেকে শক্তিশালী, নামের সাথে কাজের মিল আছে। বাট দুর্বল নিউক্লিয় বল সব থেকে কম শক্তিশালী না। দুর্বল মানে কি? সব থেকে কম।
না, এখানে কিন্তু দুর্বলের থেকেও দুর্বলকে আমাদের মহাকর্ষ বল, তার মানে আমরা সবলতার ক্রমটাও শিখে ফেললাম। এখান থেকেও এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের পয়েন্টটা কি, যে ভাই আমরা কণাটাও শিখে ফেললাম। এখন আসো সফলতার ক্রম, এটাও শিখে ফেলছি। এখন উদাহরণ মূলত দুইটা জিনিসের মুখস্থ রাখতে হবে তোমাকে। উদাহরণ কার কার মনে রাখতে হবে জানো? তড়িৎচুম্বক বলের উদাহরণ মনে রাখতে হবে। সো আমরা এই তড়িৎচুম্বকের সেগমেন্টে উদাহরণগুলো লিখবো। আর একটা হচ্ছে তোমার এখান থেকে আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ মনে রাখতে হবে। সো দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ কিন্তু আমরা অলরেডি একটা পাইছি, সেটা হচ্ছে বিটা ক্ষয়। বিটা ক্ষয় কোন বলের কারণে হয়? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন এই প্রশ্নটা একটু ঘুরাই আসতে পারে, ভাই কখন বিটা ক্ষয় হয়? বিটা ক্ষয় কি একা একাই হয়? না, যখন তেজস্ক্রিয় ভাঙ্গন হয় তখনই বিটা ক্ষয় হয়। তোমাকে এই প্রশ্নটা এইভাবে ঘুরাই আসতে পারে যে ভাইয়া তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের কারণে হয়? এটাও কিন্তু আমাদের দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়, কারণ তেজস্ক্রিয় ভাঙ্গন মানেই বিটা ক্ষয়। সো তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের জন্য দায়ী? আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখন আসো তড়িৎচুম্বক বল। ভাই তড়িৎচুম্বক বলের বেশ কয়েকটা উদাহরণ আছে, যেমন স্থিতিস্থাপক বল, আণবিক বল, রাসায়নিক বিক্রিয়া, ঘর্ষণ বল, স্পর্শ বল, তারপরে হচ্ছে স্প্রিং বল। সো এইখানে মোটে আমাদের কয়টা আছে? 5 থেকে 6টা উদাহরণ আছে। কি ভাইয়া? 5 থেকে 6টা উদাহরণ আছে। সো এই উদাহরণগুলো আমরা এক সিরিয়ালে কিভাবে মনে রাখবো? র্যান্ডম যখন আমরা মুখস্থ করি 2-3টা মনে রাখা বা 2-1টা মনে থাকলেও বাকিগুলো আর মনে থাকে না। সো এইখানে ভাইয়া তোমাদেরকে একটা টেকনিক শিখাবো। সো চলো, সো এইখানে টেকনিকটা হচ্ছে যে ভাইয়া তড়িৎচুম্বক বলের উদাহরণ মনে রাখার টেকনিক। চুম্বক বলের উদাহরণ মনে রাখার টেকনিক। সো চলো, তড়িৎচুম্বক বল আমরা কিভাবে মনে রাখতে পারবো? তড়িৎচুম্বক বল হচ্ছে ঘোড়ার আসর। ওই যে আমরা ঘোড়ার আসরকে কি বলা হয়? বাংলাদেশ দিতে পড়ছো না? আস্থা বল। অনেকগুলান ঘোড়াকে ধরো এক জায়গায় বেঁধে রাখছে, তাহলে ওটা কি একটা ঘোড়ার আসর জমে গেছে, আস্থা বল। অনেকগুলান ঘোড়া একসাথে আছে। সো আমরা ঘোড়ার আসর থেকে, দেখো ঘোড়ার আসর, এই ঘোড়ার আসর দিয়ে আমরা তড়িৎচুম্বক বলের সকল উদাহরণ মনে রাখতে পারবো। ঘোড়ার আসর দিয়ে তড়িৎচুম্বক বলের সকল উদাহরণ। তাহলে দেখো এই ঘ থেকে আমরা কি পাবো ভাইয়া? ঘ থেকে মূলত পাবো হচ্ছে ঘর্ষণ বল। রা থেকে আমরা কি পাবো? রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া। আ থেকে হচ্ছে আমাদের আণবিক গঠন। এই দন্ত স থেকে বেশ কয়েকটা পাবো আমরা। দন্ত স থেকে আমরা স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল আমরা দন্ত স থেকে পাবো। দেন প্লাস এইখান থেকে আমরা পাবো হচ্ছে স্পর্শ বল, অথবা আমরা আরো পাবো স্প্রিং বল। সো আমরা এই দন্ত স থেকে 3টা জিনিস পাবো। তাহলে দেখো কয়টা শিখলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে উদাহরণ এই 6টা আমাদের কষ্ট করে একটু মনে রাখতে হবে। সেটা কিভাবে মনে রাখবো? জাস্ট ঘোড়ার আসর মনে রাখবা, ঘোড়ার আসর। তারপরে প্রত্যেকটা ওয়ার্ড ভাঙা। দেখো ঘ থেকে ঘর্ষণ, রা থেকে রাসায়নিক বিক্রিয়া, আ থেকে আণবিক গঠন, দন্ত স থেকে 3টা স্থিতিস্থাপক, স্পর্শ, দেন স্প্রিং। সো সবার ক্লিয়ার ভাইয়া? দেখো আমাদের মৌলিক বল থেকে যা যা পড়তে হবে, মোট কয়টা আছে? কণা, সবলতার ক্রম, দেন উদাহরণ, আমরা সবকিছু শিখে ফেলছি। এখন আপকামিং এই যে আমরা একটু পরে যে প্রশ্ন সমাধান করব, এখন আমি কিন্তু তোমাদের কাছ থেকেই উত্তর নিব, কারণ আমি সব কনসেপ্ট শিখাই ফেলছি যেগুলো পরীক্ষাতে আসে। এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। ওকে, তো সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলো তো দেখি ভাইয়া তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। সবাই একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে ভাইয়া তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা। মৌলিক বল যে আমরা পড়ালেখা করলাম, যে আমরা থিওরিগুলো পড়লাম, এখন নোট করার কোনো দরকার নাই, কারণ আমি পুরো দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। সো জাস্ট লক্ষ্মী বাচ্চার মতো এখন জাস্ট ক্লাসে মনোযোগ দাও, পুরো দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো সবাই একটু বলো যে ভাইয়া এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা? এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে সবাই, রেসপন্স আজকে এত দেরি করে রেসপন্স আসতেছে কেন? বলো তো দেখি, আপনাদের কি রেসপন্স এত দেরি করে আসতেছে? দেখো তোমরা যদি সময় নষ্ট করো তাহলে আমার কিছু করার নাই, তাহলে আমার ক্লাসটা আরও লেন্দি হবে। তোমরা যত তাড়াতাড়ি একটু রেসপন্স করবা, যত একটু অ্যাটেন্টিভ থাকবা, আমি তত দ্রুত ক্লাস শেষ করতে পারবো, তুমি তত দ্রুত তোমার নিজের পড়ার টেবিলে বসে পড়াগুলোর রিভিশন করতে পারবা। তার মানে তোমাকে এখানে কি অ্যাটেন্টিভ থাকতে হবে, তোমাকে অলস হইলে চলবে না ভাইয়া। ওকে, পরীক্ষার আর বেশি দিন নাই, অনেক অলসতা করছেন, অনেক ফাঁকিবাজি করছেন, এখন অন্তত এই শেষ সময়ে ক্লাসগুলোর মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ হুবহুব কমন পাবেন দেখবেন পরীক্ষার হলে। ওকে, তো সবাই একটু বলো তো বাবা যে ক্লিয়ার কিনা। আমার সাথে একটু রেসপন্স করবা, ঠিক আছে? আমার সাথে একটু রেসপন্স করবা, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে, আমি দ্রুত শেষ করতে পারবো, তাই না? সো চলো, আমরা চাই না তোমার অযথা সময় নষ্ট হোক, বিশেষ করে তোমার মুন্না ভাইয়া চায় না যে ভাই এই শেষ মুহূর্তে, আমরাও তো এসএসসি দিয়ে আসছি, তাই না?
সো আমরাও তো পাবলিক পরীক্ষাগুলো দিয়ে আসছি, সো এই সময়টা কিন্তু তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি 10 মিনিট অযথা সময় নষ্ট করো তাহলে তোমার নিজের লস হবে, আর কারো না, নিজের ব্যক্তিগত লস এটা। সো এই ব্যক্তিগত লস, নিজের লস কখনোই করা যাবে না, নিজের পায়ে নিজে কখনোই কুড়াল মারা যাবে না। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখি ক্লিয়ার, কতটুকু ক্লিয়ার হয়েছেন। এখন একটু প্রশ্নের সমাধানের একটু উত্তর করে দেন। দেখেন কি বলছে, কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষ বলের উৎপত্তি হয়? রাজশাহী বোর্ড 15তে আসা প্রশ্ন। সবাই একটু বলো তো দেখি এটা কি হবে, কোন ধরনের প্রশ্ন? পারস্পরিক বিনিময়ের কারণে মহাকর্ষ বল। সো মহাকর্ষ, একটু আগে আমি তোমাদেরকে টেকনিক শিখাইছি বাবা, সেটা কি ছিল যে মহাকর্ষের ইংরেজি কি? গ্রাভিটি। সো গ্রাভিটি থেকে কি আসবে? গ্রাভিটন। এটা মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট টেকনিক ফলো করবা, তুমি জাস্ট টেকনিক ফলো করবা ভাইয়া, তুমি উত্তর করে ফেলতে পারবা। ওকে, সো এই তো সবার আগে ফাহমিদা অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া এ নাম্বারটা। সো গ্রাভিটন, গ্রাভিটন। সো এটা কিভাবে মনে রাখবো যে মহাকর্ষ, মহাকর্ষর ইংরেজি কি রে? মহাকর্ষর ইংরেজি হচ্ছে আমাদের গ্রাভিটি, গ্রাভিটি একটু আগে শিখেছি। সো এই গ্রাভিটি থেকে আমাদের হচ্ছে গ্রাভিটন। এটা জীবনে ভুল করবা? ভুল করা যাবে না। মুন্না ভাইয়া খুব সুন্দর মতো টেকনিক্যালি তোমাদেরকে দেখাই দিলাম, এটা জীবনেও ভুল করা যাবে না। ওকে, তো সবাই পারতেছো, রাফি দেন মিম আনন্দ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এই যে ক্লাসে উল্টাপাল্টা প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবা এমন কোনো প্রশ্ন করা যাবে না যাতে ক্লাসে অযথা সময় নষ্ট হয়। এই যে একজন বলছো যে ভাইয়া যারা আন্দোলন করতেছে তাদেরকে নিয়ে কিছু বলেন, ঠিক আছে? সো এইটা নিয়ে কথাবার্তা বলে তোমার নিজের সময় নষ্ট করা হবে, এইটা আমি চাই না, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, ঠিক আছে? এটা আসলে যৌক্তিক কোনো আন্দোলন না। যদি যৌক্তিক কোনো আন্দোলন হইতো মুন্না ভাইয়া নিজে তোমাদের সাথে যোগ দিতাম, ঠিক আছে? এটা আমার কাছে মনে হয় কোনো যৌক্তিক আন্দোলন না ভাই। তোমরা পর্যাপ্ত সময় পাইছো, কোনো ক্রাইসিস মোমেন্ট নাই, করোনা ওইভাবে মাথাচাড়া দেয় নাই, পরীক্ষা না দিলে এদের বাবারে তুমি তো এখন বুঝতেছো না, পরীক্ষা তুমি যদি না দাও তুমি এডমিশনে চরম লেভেলে ধরা খাওয়া যাবা। পরীক্ষাটা দিলে লাভ কি জানো? চলো তোমাকে বুঝাই একটু, যেহেতু বলছো পরীক্ষা দেওয়া লাভ কি আর পরীক্ষা না দেওয়া লাভ কি, চলো। সো পরীক্ষা দিলে লাভ কি? দিলে লাভ কি আর না দিলে ক্ষতি কি? না দিলে ক্ষতি কি? না দিলে ক্ষতি কি? তোমরা তো অনেকেই হচ্ছে অনেক মাতামাতি করতেছো যে ভাই পরীক্ষাটা ক্যান্সেল হোক, আমরা বেঁচে যাই, তাই না? সো পরীক্ষা যদি তুমি দাও তাহলে কি হবে? তুমি খুব সুন্দর মতো পুরো সিলেবাস কি করবা? পুরো সিলেবাসটা তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে। তোমার এইচএসসি 25-এর সিলেবাস, পুরো সিলেবাস বাধ্যতামূলক পড়তে হবে। মূলক তোমাকে কি করতে হবে ভাই? পড়তে হবে, পড়তে হবে। পুরো আলটিমেটলি হচ্ছে কি করবা? পুরো সিলেবাসটা তোমাকে বাধ্যতামূলক, কারণ তোমার টার্গেট যদি থাকে জিপিএ 5 পাওয়া, এ+ পাওয়া, তাহলে তোমাকে ভাই পুরো সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করে পরীক্ষার হলে বসে দেন অ্যান্সার করে এ+ পাইতে হবে, তাই না? আর তুমি যদি পরীক্ষা না দাও, পরীক্ষা যদি না দাও তাহলে আল্লাহর রস্তে এই রিভিশনটা কি তুমি জীবনও দিবা? এই রিভিশন তুমি জীবনও দিবে না, জীবনও না। পরীক্ষা যদি ক্যান্সেল হয়, আমি হলফ করে বলতে পারবো তোমাদের 10 থেকে 20% স্টুডেন্টও কখনো সিলেবাস রিভিশন দিবা না। তোমরা মজায় একদম আরে সুন্দর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, যেটা এইচএসসি কত সালের ব্যাচের হয়েছিল জানো? এইচএসসি 20 ব্যাচের স্টুডেন্টের হয়েছিল, ঠিক আছে? এরা বুঝতেছে যারা পরীক্ষা দেয় নাই, ঠিক আছে? আর যারা চান্স পায় নাই বিশ্ববিদ্যালয়ে, এইচএসসি 20 ব্যাচের স্টুডেন্ট যারা চান্স পায় নাই, তারা বুঝতেছে কত ধানে কত চাল। ওকে, তোমার যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তুমি অটোমেটিক বাধ্য ভাই, তুমি কিন্তু পড়ে কমপ্লিট করবাই, কারণ কিচ্ছু করার নাই, তোমাকে পড়তে হবে ভালো রেজাল্ট করার যদি ইচ্ছা থাকে। আর যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে তুমি এটা পড়বা না। মানুষ কিন্তু চাপ না থাকলে কোনো কাজ করতে চায় না। অনেকেই না, তোমাদের মধ্যে তো অনেকেই আসো যে ভাই প্রথমে তো ওইভাবে সিরিয়াসলি পড়ো নাই, এই লাস্ট মুহূর্তে আইসা অনেক সিরিয়াস হয়ে গেছো। না রে, পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, নাহলে তো আমি বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবো না, বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর মার্ক আছে, মেডিকেলে মার্ক আছে, সেগুলো তো আমি পরীক্ষায় বসতেই পারবো না। এই তো এখন মাথার গরম হয়ে গেছে, সুন্দর মতো পড়াশোনা করতেছো লক্ষ্মী বাচ্চার মতো। কখন? যখন চাপটা আসছে তোমার, এই পরীক্ষা তো তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। আর এখন যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে কি ধরাটা খাবা জানো? সো এগুলো ভাই অযৌক্তিক কোনো কথাবার্তা বা অযৌক্তিক কোনো কাজ করা যাবে না যেটা তোমার নিজের লস হয়, ঠিক আছে? সবসময় একটু স্বার্থপর হইতে হবে, ঠিক আছে? ভালো কিছু করতে গেলে স্বার্থপর হইতে হবে, ঠিক আছে? তোমার যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে ভাই, বিন্দু পরিমাণে ইচ্ছা থাকে, তোমাকে একটু স্বার্থপর হইতে হবে। ওকে, পৃথিবীতে এমন তোমাকে সবাই সব কিছু কাজে দেখবে যে যত খারাপ কাজ আছে সবগুলোতে ইনফ্লুয়েন্স বেশি করবে, ভালো কাজে কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করবে না। ওকে, সো আশা রাখি তোমরা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা। সো আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেই চাচ্ছি না, কারণ এই বিষয়ে আমার মনে হয় না এটা কোনো যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক কোনো কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা চলো ভাই, পড়াশোনা করো, নিজের লাভ,
পড়াশোনা করো নিজের লাভ, আমারও লাভ না, তোমার অন্য কারো লাভ না, সরকারেরও লাভ না, কারোই লাভ না। পড়াশোনা করবা, শিক্ষিত হবা, মেধাবী হবা, নিজের লাভ, নিজে জীবনে ভালো থাকতে পারবা। পড়াশোনা করবে না, নিজের ক্ষতি, নিজে ভালো থাকবে না, কেউ সাফার করবে না, তোমাকে সাফার করতে হবে। বুঝতে পারছি? সো উল্টাপাল্টা কোনো কাজ করে সময় নষ্ট করা যাবে না। সো চলো পড়াশোনায় যাবো আমরা। সো চলো এখন এটার উদাহরণ দাও দেখি বাবা। এটাও আমি পড়াইছি, ময়মনসিংহ বোর্ড রিসেন্ট সালে 22 সালে আসছে, যে বস্তুর আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। চলো দেখি যে ভাইয়া বস্তুর আণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী কোন বল। একটু আগেই তোমাদেরকে শিখাইছি, সবাই একটু বলো তো দেখি ভাইয়া, সবাই দ্রুত। সবাই একটু বলো, দ্রুত বলো, সবাই একটু দ্রুত বলো। এই তো 3 নাম্বার সবাই, এই তো ফাহমিদা সবার আগে অ্যান্সার করছো, সো ধন্যবাদ। আমাদের কি বলছো তুমি, যে ভাইয়া আমাদের বি নাম্বারটা তড়িৎচুম্বক বল। হ্যাঁ তোমারটা সঠিক হয়েছে। সো আমি একটু আগেই বললাম তড়িৎচুম্বক বল মনে রাখার টেকনিক কি ভাইয়া, ঘোড়ার আসর। কি ভাইয়া, ঘোড়ার আসর, ঘোড়ার আসর, ঘোড়ার আসর। সো ঘ থেকে ঘর্ষণ বল, র থেকে রাসায়নিক বিক্রিয়া, তারপরে হচ্ছে অ থেকে আণবিক গঠন, দন্ত স থেকে 3টা জিনিস পাবো, স্থিতিস্থাপক বল, স্প্রিং বল, এবং আমাদের হচ্ছে আমাদের স্থিতিস্থাপক, আমাদের হচ্ছে স্প্রিং এবং স্পর্শ বল। সো এই মূলত 6টা উদাহরণ তোমাকে মনে রাখতে হবে। সো এটা আমি জাস্ট একটা টেকনিক দিছি, সুন্দর মতো মনে রাখবা। ঘোড়ার আসর আমাদের কি তড়িৎচুম্বক বল মনে রাখার টেকনিক, ঘোড়ার আসর তড়িৎচুম্বক বল মনে রাখার টেকনিক। সো মোটামুটি সবাই ঠিক করছো, বি নাম্বার নাহিদ ভুল করছো ভাইয়া, ভুল করা যাবে না, ক হবে না, আমাদের খ হবে। ওকে আচ্ছা নেক্সটে আসো। দেখো কি বলছে, যে ভাইয়া নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন মৌলিক বল। এটাও তোমাদের পারা উচিত, একটু আগেই টেকনিক শিখাই দিছি তোমাদেরকে। সবাই একটু চেষ্টা করে দেখি ভাইয়া, যে আমাদের নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী। বিটা ক্ষয়, বিটা ক্ষয়, বিটা ক্ষয়। এই বিটা ক্ষয় না থেকে তোমাকে পরীক্ষার হলে তেজস্ক্রিয় ভাঙ্গনও থাকতে পারে। কি ভাইয়া, তেজস্ক্রিয় ভাঙ্গনও থাকতে পারে, তেজস্ক্রিয় ভাঙ্গন, তেজস্ক্রিয় ভাঙ্গনও থাকতে পারে। সো কোন বলের জন্য আমাদের বিটা ক্ষয় হয় অথবা তেজস্ক্রিয় ভাঙ্গন হয়, বলো তো দেখি। কোন বলের জন্য বিটা ক্ষয় বা তেজস্ক্রিয় ভাঙ্গন হয়, বলো। কোন বলের জন্য তেজস্ক্রিয় ভাঙ্গন বা বিটা ক্ষয়, কোন বলের জন্য তেজস্ক্রিয় ভাঙ্গন বা বিটা ক্ষয় হয়, সেটা আমরা একটু আগে জানছিলাম। যে ভাইয়া ওই যে আমাদের হচ্ছে দুর্বল কথাটা লেখো, দুর্বলের মধ্যে কে লুকায়িত অবস্থায় আছে, ব থেকে 2টা জিনিস মনে রাখা যায়, সেটা হচ্ছে বোসন, বোসন অ্যান্ড দেন আমাদের বিটা ক্ষয়। আর বিটা ক্ষয় মানেই হচ্ছে তেজস্ক্রিয় ভাঙ্গন, বিটা ক্ষয় মানেই হচ্ছে তেজস্ক্রিয় ভাঙ্গন। তার মানে বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী, আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সো কোথায় দুর্বল নিউক্লিয় বল আছে বাবা, ঘ নাম্বারে দুর্বল নিউক্লিয় বল আছে। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার 4-এর কি হবে, 4-এর ডি নাম্বারটা। 4-এর সি না নবীন, এখনই শিখাইলাম, শিখানোর পরেও যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের মনে ভাইয়া খুব কষ্ট পাই। সো ভুল করা যাবে না বাবা, ওকে। শিখানোর পরেও ভুল করা যাবে না, শেখানোর পরেও ভুল করা যাবে না, ওকে। আচ্ছা চলো নেক্সটে চলে যাবো আমরা। সো নেক্সটে দেখো মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা মূলত এডমিশন টেস্টে বেশি আসে, ভার্সিটিতে খুব কম আসে। সো দেখো এটা সিলেট বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, ঠিক আছে। সো এখন দেখো ভাইয়া এখানে কি বলতেছে, যে আমাদের 3টা বস্তু আমাদের হচ্ছে আনুভূমিক বরাবর আছে। সো এটা হচ্ছে 15 কেজি, এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে আমাদের 5 কেজি। সো এইখানে 3টা বস্তুকে 3টা বলে টানা হচ্ছে। এটা হচ্ছে F3 বল, এটা হচ্ছে F2 বল, আর এটা হচ্ছে একদম নিট বল, মানে সবগুলো বস্তুকে একদম নিট, মানে মোট বল যেটা টানতেছে সেটাই হচ্ছে F1, নিট বা মোট বল, নিট বা মোট বল, ওকে। সো মোট বলের মানও দেওয়া আছে তোমার হচ্ছে 150 নিউটন, ওকে। এখন আমাদের প্রশ্নটা কি বলা আছে, বস্তুসমূহ সমত্বরণে গতিশীল, তার মানে ত্বরণ। এখানে এই বস্তুর ত্বরণ যেটা, এই বস্তুর ত্বরণ সেটা, এই বস্তুর ত্বরণও সেটা, কারণ সমত্বরণে গতিশীল। প্রশ্ন একটু ভালো মতো পড়ে বুঝতে হবে। সো সমত্বরণে গতিশীল, ওকে। হলে 15 কেজি, 15 কেজি কই আছে বাবা, এই যে এই বস্তুটার ক্ষেত্রে 15 কেজি ভরের উপর কার্যকর বল F3 এর মান কত। তার মানে এর উপরে যে বলটা কাজ করবে F3, সেই F3 তোমাকে বের করতে বলছে, ওকে। আচ্ছা তাহলে বল বের করার সূত্র কি ভাই, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma। এখন m এর মান তো আমরা জানি, কারণ এখানে দেওয়া আছে যে ভাইয়া কি 15 কেজি ভরের উপর কার্যকর বল, তার মানে m এর মান কত ভাইয়া, m এর মান হচ্ছে 15 কেজি। বাট এর মান কোথাও দেওয়া নাই, বাট বলা আছে যে ভাইয়া প্রত্যেকটা বস্তু সমত্বরণে গতিশীল অবস্থায় আছে। তাহলে এই সমত্বরণ কোন ত্বরণ, এই ত্বরণটা আগে বের করতে হবে, তাই না। সো আমরা বল নির্ণয়ের সূত্র জানি যে ভাইয়া F = ma। এখন এইখানে তো ভাইয়া একটা বল 3টা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে কি তখন শুধুমাত্র m, এখানে কি m থাকবে না, তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, যে ভাইয়া F = সবগুলাই ভর যেহেতু টেনে নিয়ে যাচ্ছে, তার মানে m1 + m2 + m3, 3টা বলেই আসলো, আর এখানে a, এইটাই হচ্ছে এই নিট
আমাদের বা মোট ত্বরণ বা যেটা সমত্বরণ তোমাকে এখানে বলে দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে a ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে এখন মান বসায় দাও ভাইয়া, এফ এর মান ওই যে নিট, এফটা কি একদম নিট মোট বলটা, তাহলে মোট বলটাকে এখানে f1 দ্বারা প্রকাশ করছে। তো আমরা এখানে ওয়ান কাইন্ড অফ f1 বলতে পারি, প্যারা নাই। তাহলে f1 এর মান কত দেওয়া আছে ভাইয়া 150, তার মানে 150 নিউটন। সো আমরা 150 দিলাম, ডিভাইডেড বাই সবগুলোকে যোগ করো, 15 আর 5 20, 20 আর 10 30, তার মানে এখন একবারে যোগ করে দিলাম 30। তাহলে দেখো 0 0 কাটা, 3 5 15, 5। তাহলে আমাদের কত আসলো 5 ms ইনভার্স 2, ত্বরণ আসলো কত ভাইয়া 5 ms ইনভার্স 2। তাহলে এর মান কত পাইলাম আমরা 5। তাহলে দেখো 5 5 25 5, হাতে 2, 5 কে 5 6 7 75। আমাদের 75 নিউটন কোথায় আছে, খ নাম্বারটা রাইট আনসার। বুঝতে পারছো রে কনসেপ্টটা? অনেক সহজ, বাট দেখে অনেকে ঘাবড়াও যে ভাই আল্লাহ এখানে তো তিনটা বস্তু একটা বলে টানতেছে, কি হবে না হবে। সো সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো বলো তো দেখি, সবাই কি বুঝছো কিনা? সবাই কি বুঝছো কিনা বলো, সবাই কি বুঝছো কিনা? সো প্রশ্নটা মোটামুটি অনেক সহজ, কিন্তু আমাদের কাছে প্রথম দেখায় একটু কঠিন লাগে, প্রথম দেখায় একটু কঠিন লাগে। ওকে, প্রথম দেখায় একটু কঠিন লাগে। সো সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, ম্যাথটা সবাই বুঝতে পারছেন কিনা? এই ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে কেন? ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে কেন? তোমরা ক্লাসটা কেউই শেয়ার করোনি মনে হয়। সো একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানান যে ভাইয়া শেয়ার ডান। তোমাদেরকে প্রতিদিন বলতে হয় যে ভাইয়া একটু ক্লাসটা শেয়ার করে দাও, একটু হচ্ছে বন্ধুদের মেনশন করে দাও। এটা বলতে হয় কেন? এটা তো বলা খুবই খারাপ দেখায়, ঠিক আছে? তোমাদের এসে নৈতিক দায়িত্ব কি? নিজে চান্স পাবা, নিজে হচ্ছে A+ পাবা। তোমার প্রকৃত বন্ধুর কাজ কি? যে ভাই আলটিমেটলি সবসময় বন্ধুর উপকার করতে হবে। সো তুমি নিজেই একা একা পড়াশোনা করলে হবে? তোমার বন্ধুটাকে ভালো একটা রেজাল্ট করাইতে হবে না? সো তুমি নিজে পড়াশোনা করবা, তোমার বন্ধুদের নিয়ে পড়াশোনা করবা, তাই না? সো এসেই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবা। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাও যে শেয়ার ডান। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছি? স্যার আরেকবার প্লিজ। ওকে, ও আরেকবার। তাহলে দেখো আমি জাস্ট খালি একবার সামারি আকারে বলে দিই। দেখো এখানে তোমাকে বলছে স্পেসিফিকভাবে এই বস্তুসমূহ সমতরণে গতিশীল এবং তোমাকে 15 কেজি ভরের ওপর কার্যকর বল F3 হলে ওই F3-র মান তোমাকে বের করতে বলছে। তাহলে বল নির্ণয়ের সূত্র কি ভাই? F = ma। তাহলে আমরা ma লিখে নিলাম, বাট এইখানে mটার মান দেওয়া আছে 15 কেজি, বাট এই এর মান কি পরীক্ষার হলে দেওয়া আছে? নাই। সো এর মানটা বের করে নিতে হবে। তাহলে এর মানটা আমরা বের করার জন্য আমরা F = ma ওইখান থেকে বের করতে পারবো, বাট এখানে ma একটা বস্তু না তো বাবা, তিনটা বস্তু, একটা দুইটা তিনটা। তার মানে আমরা F = m এর জায়গায় F = m1 প্লাস m2 প্লাস m3 সবগুলোর ভরের যোগফল ইনটু a। তাহলে এইখান থেকে এর মানটা বের করে নিলাম যে ভাই F ডিভাইডেড বাই সবগুলোর যোগফল, দেন এখান থেকে আসলো, দেন ওই এটা এখানে বসাই দিছি, অ্যান্সার চলে আসছে। বুঝছো? খুবই সিম্পল। ওকে, আচ্ছা আচ্ছা বারবার সিয়াম একটা কমেন্ট করতেছো ভাই ওয়েবসাইটে কি ক্লাস থাকবে? ওয়েবসাইটে ক্লাস থাকবে না। ওকে, এটা তো ভাই শেষ মুহূর্তে ফাইনাল রিভিশন ক্লাস, এটা ওয়েবসাইটে দিয়ে কি করবা? তুমি কিছুদিন পর পরীক্ষায় বসবা, ওয়েবসাইটে কেন থাকবে? ওয়েবসাইটে কখন দেই আমরা? ধরো তুমি হচ্ছে একাডেমিক কোর্সে আমাদের ভর্তি আসো, সো একদম তোমার একটানা 1 বছর তোমাকে এই ক্লাসটার একটু হেল্প নিতে হবে। এটা ভাই ফাইনাল রিভিশন ক্লাস, এইটা ওয়েবসাইটে দিয়ে কি করব আমরা? ঠিক আছে, এটা দেখবা, রিভিশন দিবা, পরীক্ষা দিয়ে চলে আসবা, শেষ। ওকে, ওয়েবসাইটে কেন থাকবে? ওয়েবসাইটে থাকবে না। ওকে ওকে, শেয়ার ডান, নিহাদ ওকে, ধন্যবাদ ভাইয়া, রাফি ধন্যবাদ ভাইয়া। ওকে আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাই। তাহলে নেক্সটে চলে যায়। দেখো নেক্সটে কি বলছে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 ms ইনভার্স 1 বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে 0.2 সেকেন্ডে থামিয়ে দিছে। ওকে, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল কত? সো প্রশ্নটা একটু ভালো মতো পড়ো এবং বোঝার ট্রাই করো ভাইয়া, প্রশ্নটা বেশ কনসেপচুয়াল। যে কি বলছে, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল, 0.25 ভরের একটি ক্রিকেট বল, তার মানে আমাদের দেখো যখন ম্যাথমেটিক্যাল টাইপ আসবে, তোমার যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তুমি কি করবা, কি কি এলিমেন্টস দেওয়া আছে সেটাকে ফাইন্ড আউট করবা। তাহলে ভর, এটাকে m দেওয়া আছে। ওকে আচ্ছা, তারপরে এত বল এত বেগে আসছিল, তার মানে আমাদের এটা কার মান দেওয়া আছে ভাই? ইউ এর মান দেওয়া আছে। ওকে, এত বেগে আসছিল, আদি বেগের মান দেওয়া আছে। একজন খেলোয়াড় বলটিকে এত সেকেন্ডে, তার মানে এটা টির মান দেওয়া আছে, থামিয়ে দিল, থামাই দিছে মানে কি ভাই? শেষ বেগ শূন্য হয়ে গেছে। আচ্ছা, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত? প্রযুক্ত গড় বল কত? খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল, অর্থাৎ আমাদের এফ এর মান বের করতে বলছে। তাহলে দেখো আমরা এখান থেকে খুব সহজেই অ্যান্সারটা করতে পারবো ভাইয়া।
এখন আমাদের এফ নির্ণয়ের সূত্র কি? এফ নির্ণয়ের একটাই সূত্র, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, ছোট মরিচের ঝাল বেশি। এই ছোট্ট সূত্রটা সব জায়গায় ইউজ করতে পারি আমরা। সো দেখো এখন ঝামেলা হচ্ছে যে ভাই আমাদের এম এর মান তো দেওয়া আছে, এই সূত্রে ঝামেলাই হচ্ছে এটা, এই এম অলওয়েজ আমাদের দেওয়া থাকে কিন্তু ফিক্সড এই যে আমাদের এই এটাই কাহিনী করে, এই এটা আমাদের দেওয়া থাকে না, এটা আমাদেরকে বের করে নিতে হয়। এখন এর মোট কয়টা সূত্র থেকে আমরা জানলে মূলত এ নিয়ে কাহিনী বাজবে না। সো দেখো আমি তোমাদেরকে এ নির্ণয়ের বেশ সূত্র কয়েকটা দেখাই দিই। যেমন আমাদের বেগ দেওয়া থাকলে ডিভি ডিভাইডেড বাই ডিটি একটা সূত্র আছে, আবার সরণ দেওয়া থাকলে আমাদের ডি স্কোয়ার্ড এস ডিভাইডেড বাই ডিটি দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো। আবার হচ্ছে এ ইকুয়াল টু আমরা সূত্র জানি যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আবার এ ইকুয়াল টু আমরা জানি তম সেকেন্ড থাকলে এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। আবার এ ইকুয়াল টু আমরা বলতে পারবো যে ভাইয়া হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা আমরা বলতে পারবো। আবার বলতে পারবো এ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার যদি আমাদের আদিবেগ শূন্য থাকে। আবার আমরা এরকমও সূত্র জানি যে ভাইয়া ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এইখান থেকে মূলত এই যে এই সূত্রটা পাই। সো এটার দরকার নাই, ডিরেক্ট আমরা এইখান থেকে এই কয়েকটা সূত্র জানলে মূলত আমরা কি করতে পারবো ভাই, এই ত্বরণ যে কোনো কন্ডিশনে ত্বরণ বের করে ফেলতে পারবো। সো বেগ যদি থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েট, সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো, সরণ থাকলে দুইবার ডিফারেন্সিয়েট করলে পাবো, আদিবেগ শূন্য থাকলে 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। এটা কই থেকে পাইছি এই সূত্রটা? এটা মূলত পাইছি হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো টি যদি শূন্য হয় তাহলে এই পুরোটাই ফিনিশ হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু দেখো এই যে পার করে দাও 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার পাচ্ছি। আবার এইটা আমরা 19 থেকেই পড়ে আসছি যে ভাই এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর তম সেকেন্ড যদি বলা থাকে তাহলে এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। আবার যদি আমরা সরণ দেওয়া থাকে এবং আদিবেগ শেষ বেগ থাকে তাহলে এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। সো মোটামুটি কয়টা সূত্র লিখছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা সূত্র তোমার যদি জানা থাকে ভাইয়া তাহলে বল নির্ণয়ের কোনো ম্যাথ তুমি ইনশাআল্লাহ আটকাবা না, বল নির্ণয়ের কোনো ম্যাথ তুমি ইনশাআল্লাহ আটকাবা না। সো এখন আসো, সো এখন আমাদের দেখো আমরা তো এম দেওয়া আছে, এম এর মান কত ভাইয়া? 0.25 কেজি। কি ভাইয়া? 0.25 কেজি। এম এর মান কত? 0.25। এখন এর মানটা কত? আসো, এখন অনেক তো সূত্র শিখাইলাম, এখন তোমাদের এইটা অনেকের প্রশ্ন যে ভাই সূত্র তো সবাই জানি বাট কখন কোন সূত্র ইউজ করবো এটা বুঝতে পারি না। সো কখন কোন সূত্র ইউজ করবো এটা সবসময় প্রশ্নই বলে দেবে। কে বলে দিবে? প্রশ্নই বলে দেবে। কে বলে দিবে? প্রশ্নই বলে দেবে। এখন প্রশ্ন কিভাবে বলে দেবে দেখো, প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে ভাই? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে এ নির্ণয়ের তুমি কোন সূত্র ইউজ করবে? দেখো তো আদিবেগ, শেষ বেগ, সময় কোন সূত্রে আছে? এই যে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে তুমি এই সূত্রে ফেলাই দাও যে ভাইয়া ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে শেষ বেগ কত? থামাই দিচ্ছে 0। আদিবেগটা কত ভাই? 40। আর নিচে টির কত ভাই? 0.2 সেকেন্ড। সো 0. এই পয়েন্ট তুলে দাও, এখানে একটা শূন্য আসবে, তাহলে 2 দুগুণ 4, তাহলে -200 আসতেছে। এখানে কত? মন্দন ঘটছে, -200 ms ইনভার্স 2। সো দেখো এখান থেকে আমরা তোমার 200টা লিখে দাও মাইনাস, যেহেতু মন্দন ঘটছে সো মাইনাসটা রাখো, দশমিক তুলে দাও, এই 2 ঘর তুলে দাও, তো 2 ঘর চলে গেল, তার মানে 25 দুগুণ 50, তাহলে -50 নিউটন। ঠিক আছে? সো থামাই যেহেতু দিছে তার মানে অবশ্যই মন্দন ঘটবে, এটা তুমি মানে পরেই বুঝতে পারতেছো। থামাই দিছে মানে কি? মন্দন ঘটেই তো থামবে কোনো গাড়ি বা বস্তু, তাই না? তাহলে -50 নিউটন কোথায় আছে? এটা ফ্যান্টাস্টিকভাবে আমাদের ঘ নাম্বারটা। বেশ কনসেপচুয়াল প্রশ্ন এটা, নট অনলি এইচএসসি এক্সামিনেশন বাট অলসো তোমার এডমিশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? একটু বলো দেখি ক্লিয়ার কিনা। সবাই কি বুঝতে পারছো? সবাই একটু বলো দেখি ক্লিয়ার কিনা ভাইয়া। সবাই একটু বলো ক্লিয়ার কিনা। এই তো সবাই পারছো যে ভাইয়া আমাদের ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ধন্যবাদ। সো এখন দেখো ভাইয়া যে এই যে একজন প্রশ্ন করছো যে ভাই স্যার ক্লাসগুলো কি গ্রুপে থাকবে? হ্যাঁ ক্লাস গ্রুপে থাকবে, কোনো প্যারা নেই। ওয়েবসাইটে থাকবে না, তবে গ্রুপে থাকবে। ওকে, যখন খুশি যতবার খুশি তুমি দেখে নিতে পারবা। সকল ক্লাস গ্রুপে থেকে যাবে। সকল ক্লাস কি হবে ভাইয়া? গ্রুপে থেকে যাবে। সকল ক্লাস কি হবে? গ্রুপে থেকে যাবে। ওকে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে চলে যাবো, দেখি নেক্সটে কি বলছে যে ভাই ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যবর্তী কোণ কত? ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যবর্তী কোণ কত? ঘর্ষণ বল ও বস্তুর বেগের মধ্যবর্তী কোণ কত? সো দেখো এইখানে আমাদের এই প্রশ্নটা না খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবন দশায় তুমি যে কোনো একটা পরীক্ষা ইনশাল্লাহ মাস্ট কমন পাবা। ঠিক আছে, মাস্ট কমন পাবা। এটা এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, তোমার আমাদের হচ্ছে কি এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো দেখো ঘর্ষণ বল এবং বস্তুর বেগের মধ্যে পার্থক্য। তারা দেখো আমাদের এই প্রশ্নটাকে এইভাবে ঘুরাই আসতে পারতো যে ভাইয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত? ক্রিয়া ও প্রতিক্রিয়া
মধ্যবর্তী কোণ কত, বলের মধ্যবর্তী কোণ কত, বলের মধ্যবর্তী কোণ কত। এটা অলরেডি বোর্ডে বা এডমিশনে অনেকবার আসছিল এই কথা, যে কথা উপরের প্রশ্ন আমাদের ঘর্ষণ বল বেগ একই কথা। কারণ আমাদের বেগ তো একটা ধরো এই যে সাইকেল রাস্তা দিয়ে চলতেছে, সাইকেল কি করতেছে, রাস্তা দিয়ে চলতেছে। সো এইখানে আমাদের কি ঘর্ষণ হচ্ছে চাকার সাথে, সাইকেল চলতেছে বাট ঘর্ষণ বলটা কি বাধা দিচ্ছে। তাহলে একটা ক্রিয়া বল একটা প্রতিক্রিয়া বল আমাদের হচ্ছে বাধাদানকারী বল। সো তুমি এইরকম কন্ডিশন দেখা মাত্রই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ যদি তোমার আলটিমেটলি আসে তাহলে তোমাকে ডিরেক্ট দেখাই দিতে হবে যে ভাইয়া 180 ডিগ্রি, অর্থাৎ আমাদের পাই ঘ নাম্বারটা রাইট আনসার। ওকে, দেখি কে কে পারছো, দেখি কে কে পারছো ভাইয়া, দেখি কে কে পারছো। এই তো সিয়াম সবার আগে অ্যান্সার করছো যে ভাইয়া আমাদের ডি নাম্বার হবে 180 ডিগ্রি, ডি নাম্বার হবে 180 ডিগ্রি। ওকে সাবাস, ওকে ওকে ধন্যবাদ। সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। কি অবস্থা এই আপনাদের ক্লাসের আজকে এত বাজে সিচুয়েশন কেন? ক্লাসের উপস্থিতি কই রে? এই শেষ সময় এসে কি তোমরা হাল ছাইরা দিলে নাকি? ক্লাসের বাজে এত উপস্থিতি কেন? ক্লাসের বাজে উপস্থিতি কেন? দাঁড়াও দেখি গ্রুপগুলোতে কি শেয়ার হয়েছে? ক্লাসের এত বাজে সিচুয়েশন কেন? খুবই অবাক হয়ে গেলাম আজকের ক্লাসে উপস্থিতি এরকম কেন? আজকের ক্লাসে উপস্থিতি এরকম কেন? সো ভাই শেষ মুহূর্তে এসে পড়াশোনায় অমনোযোগী হওয়া যাবে না। ওকে, পড়াশোনায় অমনোযোগী হওয়া যাবে না এই শেষ মুহূর্তে আইসা। সো একটু ভালো মতো পড়তে হবে। ওকে, সো চলো এই থিওরি টাইপ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সো একটু মনে রাখতে হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বা ঘর্ষণ বল এবং আমাদের বস্তুর বেগের মধ্যে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, অর্থাৎ পাই বা 180 ডিগ্রি একই কথা। ওকে আচ্ছা, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো যে ভাইয়া কৌণিক কম্পাঙ্ক এর মাত্রা কোনটা, কৌণিক কম্পাঙ্ক এর মাত্রা কোনটা। সো কৌণিক কম্পাঙ্ক দেখো মাত্রা বা একক মুখস্থর কোনো বিষয় নয়, তুমি সূত্র থেকে আনতে পারবা। সো কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু কি সূত্র জানি, 2π ডিভাইডেড বাই টি। এছাড়াও আরও সূত্র আছে, মোট 3টা সূত্র, আমি একটু লিখে দেই তোমাদের রিভিশন হয়ে যাবে। যদি ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে তাহলে 2πn ডিভাইডেড বাই টি, আর যদি কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে 2πf। সো আমরা যে কোনো একটা থেকে মাত্রা আনতে পারবো। সো আমরা ধরো এই সূত্র থেকে মাত্রা আনবো। তাহলে দেখো এই 2π এটা তো ভাই একটা কনস্ট্যান্ট মান, তাই না? সো এই যে এটার মাত্রা হচ্ছে টি ইনভার্স 1, শুধুমাত্র কি হবে টি ইনভার্স 1। ওকে আচ্ছা, সো আমরা কি জানি যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0, ধরো তুমি 1 টু দি পাওয়ার 0 বা 2 টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা, তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। কারণ m টু দি পাওয়ার 0 মানে 1, l টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা থাকা না থাকা একই কথা। আর এইখানে শুধুমাত্র টি ইনভার্স 1 আছে। তাহলে আমাদের ফ্যান্টাস্টিকভাবে খ নাম্বারটা রাইট অ্যান্সার। কি হবে ভাইয়া? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আমাদের কি হবে? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এই তো সবাই পারছো যে ভাইয়া বি নাম্বার বি নাম্বার বি নাম্বার, ধন্যবাদ। সো নেক্সটে আসো, কি বলছে ভাইয়া ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি। তাহলে দেখো এটাও মাত্রা, মুখস্থর কোনো বিষয় না। সো আমরা সূত্র থেকে আনতে পারবো যে ভাই ভরবেগ, তাহলে আমরা পি ইকুয়াল টু এম ভি সূত্র জানি। তাহলে এম এর মাত্রা তো বড় হাতের এম মাস, আর ভির মাত্রা কি হবে? সো চলো আমরা ভির মাত্রাটা একটু শিখে আসি ভেঙে ভেঙে। তাহলে আমরা একটা সূত্র জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে দেখো ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি আমরা পাবো। তাহলে এস এটা কি হবে, লেন্থ মানে বড় হাতের এল, এটা কি বড় হাতের টি টাইম, তার মানে এল টি ইনভার্স 1। তাহলে দেখো এখানে আমাদের এল টি ইনভার্স 1, ভরবেগের মাত্রা কি পাইলাম আমরা, এম এল টি ইনভার্স 1। সো এম এল টি ইনভার্স 1 কই আছে বাবা, এম এল টি ইনভার্স 1, এই তো ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সো দেখে শুনে বুঝে সুন্দর মতো দেখাইতে হবে। এই যে 9 নাম্বার সবার আগে ফাহমিদা, আয়শা, ইতু সবাই কমেন্ট করছো যে ভাইয়া এই নাম্বারটা রাইট অ্যান্সার। সো কখনোই মুখস্থ করবা না, মাত্রা একক কখনোই মুখস্থ করবে না, তুমি জাস্ট বুঝে বুঝে তোমাকে সূত্র মনে রাখতে হবে। সূত্র থেকে তুমি আনতে পারবা মাত্রা একক, সূত্র থেকে তুমি কি করতে পারবা ভাইয়া, আনতে পারবা মাত্রা একক। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট একটা ম্যাথ আছে। সো দেখি আমরা কি বলছে এখানে, যে একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিট ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে। খুবই জোস একটা প্রশ্ন, রিপিট আসার মতো প্রশ্ন, যশোর বোর্ড 24-এ আসছিল, একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন। ওকে, সো কি বলছে ভাইয়া, যে ভরবেগের পরিবর্তন কত। সো ভরবেগের পরিবর্তন কার সমান বলো তো দেখি, কমেন্ট করো যে ভাই ভরবেগের পরিবর্তন কার সমান। সো এইখানে একটু কনসেপ্ট পড়াই আসি, তারপরে আমরা এটা সলভ আসবো। সো আমরা এরকম একটা কথা সবাই মুখস্থ করছি, তাই না, যে বলের ঘাত কি ভাইয়া, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। কি ভাইয়া, বস্তুর ভরবেগের
ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। এটা আমরা সবাই মুখস্থ করছি, তাই না? বাট দেখো আমি তোমাদেরকে একটু প্রমাণ করাই দেই, কারণ এখানে অনেক ধরনের সূত্র পাওয়া যায়। সো বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, সো আমরা জে ইকুয়াল টু কি জানি, এফটি। এই সূত্র সবাই জানি যে ভাই বলের ঘাত ইকুয়াল টু ঘাত বল ইন্টু বলের ক্রিয়াকাল, তাই না? তার মানে জে ইকুয়াল টু এফটি। সো এই এফটিকে দেখো, এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এম এ, তারপরে এর জায়গায় আমি দেখো তো এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এর সূত্র বসাই দিলাম, আর এখানে একটা টি থাকলো, তাহলে এইটি কাটা, তাহলে কি থাকতেছে, এম ভি মাইনাস ইউ। ঠিক আছে, আবার এখান থেকে আমরা লিখতে পারবো এম বেগের পরিবর্তন ডেল ভি, তাহলে এম ডেল ভি ভরবেগের পরিবর্তন, তার মানে ডেল পি। তাহলে দেখো আমরা এখান থেকে মোটামুটি একটা সুন্দর সূত্র সিরিজ পাইলাম। সেটা কি ভাইয়া, জে ইকুয়াল টু এফ টি লিখতে পারবো, ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ লিখতে পারবো, ইকুয়াল টু এম ডেল ভি লিখতে পারবো, ইকুয়াল টু ডেল পি লিখতে পারবো। সো এই সূত্রের বক্স থেকে মাস্ট কমন পাবা ইনশাআল্লাহ। এখান থেকে একটা এমসিকিউ মাস্ট কমন পাবা এইচএসসি অর এডমিশনে, এইচএসসি প্লাস এডমিশনে এই সূত্রের বক্স থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবা। খুবই 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 গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, সো বস্তুর আমাদের বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, এখান থেকে আমরা সূত্র স্থাপন করছি। সো এই সূত্রটা অনেক মারাত্মক গুরুত্বপূর্ণ। সো দেখো এইখানে আর একটা কনসেপ্ট আছে, সো স্পেশাল কন্ডিশন। স্পেশাল কি ভাইয়া, স্পেশাল কন্ডিশন, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে। সো যদি কখনো এরকম দেখো যে ভাইয়া একটা বস্তু একটা বেগে গেছে, ধরো ইউ বেগে গেছে, কোনো দেয়ালের সাথে ধাক্কা খাইছে, সো ধরো এটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আবার আর একটা বেগে ফিরে আসছে, ধরো ভি, দুইটা বেগ আলাদা আলাদা, একটা বেগে গেছে আর একটা বেগে ফিরে আসছে, তাহলে তোমাকে যদি বলের ঘাত বের করতে বলে, তাহলে আমরা সূত্র কি জানি, জে এ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। তখন এই সূত্রটা আসলে এভাবে লিখতে হবে যে ভাইয়া এম ভি প্লাস ইউ, প্লাস হয়ে যাবে। কেন প্লাস হইলো, সো এটা একটু বুঝো। দেখো যখন একটা বেগে যাবে আর একটা বেগে আসবে, যখন দুইটা বেগ দেওয়া থাকে, তাহলে একটা বেগকে পজিটিভ ধরতে হয়, একটা বেগকে নেগেটিভ ধরতে হয়, অথবা তুমি এই বেগকে নেগেটিভ ধরলে এই বেগকে পজিটিভ ধরবা, তোমার ইচ্ছা। সো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে অলওয়েজ আদি বেগকে যদি নেগেটিভ ধরি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এমসিকিউ আসলে ডিরেক্ট তুমি প্লাস করে দিবা, আর রিটেন যদি আসে তাহলে তুমি কি করবা, রিটেনে আসলে তোমাকে এইভাবে দেখাইতে হবে যে ভাইয়া জে ইকুয়াল টু এম ভি মাইনাস মাইনাস ইউ, পরের লাইনে লিখতে হবে এম ভি প্লাস ইউ। ওকে, কারণ এক বেগে গেছে আর এক বেগে আসছে। এইটা কনসেপ্টটা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ, এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, মনে রাখবা। যদি তুমি দেখো এমসিকিউ এর ক্ষেত্রে এক বেগে গেছে আর এক বেগে আসছে, তাহলে তুমি মাইনাস না করে এম ভি প্লাস ইউ করে দিবা। আর এটা যদি রিটেনে গ নাম্বারে ধরো সিকিউতে চলে আসে, তাহলে তুমি মাইনাসে মাইনাসে প্লাস দেখাইতে হবে। না হলে তুমি যদি ডিরেক্ট এই সূত্র প্লাস দিয়ে লেখো, তাহলে কিন্তু স্যারেরা ইচ্ছা করলে কাটা দিবে, কারণ এই সূত্র কোথাও কোনো বইয়ে নাই। তোমাকে এই যে মাইনাসে প্লাস করে আনতে হবে। সবাই কি বুঝছো রে? সবাই কি বুঝছো বলো তো দেখি? সবাই বুঝে থাকলে এখন এই প্রশ্নটা ইজিলি পারবা। দেখো কি বলছে যে ভাইয়া একটি বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিটে ক্রিয়া করে, একটা বস্তুর উপর 600 নিউটন বল 1 মিনিটে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? তাহলে ভরবেগের পরিবর্তন ডেল পি বের করতে বলছে। বাট আমাদের উপাদান কি কি দেওয়া আছে ভাইয়া? আমাদের বল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, মিনিট আছে যদিও, আমাদেরকে সেকেন্ডে আনতে হবে। একক কনভার্সন করবো কি করবো না এটা কে বলে দিবে? অপশন বলে দিবে। দেখো সবগুলো এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 1, তার মানে তোমাকে অবশ্যই এখানে মিনিট থেকে সেকেন্ডে যাইতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, একটু আগেই তো শিখলাম ভরবেগের পরিবর্তনের হার আমাদের কি বলের ঘাত, তার মানে ডেল পি ইকুয়াল টু আমরা এফটি লিখতে পারবো না ভাইয়া? এই যে একটু আগে আমরা সূত্র শিখে আসছি যে ইকুয়াল টু এফটি, আবার এফটি ইকুয়াল টু দেখো এই যে ডেল পি হয়, তাহলে ডেল পি ইকুয়াল টু এফটি লিখতে পারবো। সবগুলোই যেহেতু সমান সমান, তাহলে যে কোনো দুইটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো। সো দেখেন তাহলে আমরা এফ এর মান কত ভাইয়া? 600, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 6 6 36, 1 2 3, 3টা শূন্য। সো 36, 3টা শূন্য কোথায় আছে ভাইয়া? কোথাও নাই। তাহলে এই যে পাওয়ার আসবে, তাহলে দেখো এটাকে কি লেখা যায়? 3.6, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর আগে যদি তুমি দশমিক দাও, তাহলে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 4 হবে। সো 10 টু দি পাওয়ার 4 কোথায়? যে 3 না, কিন্তু এই যে 10 টু দি পাওয়ার 4। সো খেয়াল রাখতে হবে তুমি কি দাগাচ্ছ, পাওয়ার কি আছে। ওকে, তার মানে আমাদের 10-এর কি হবে? এ নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো তোমরা মোটামুটি অনেকেই অনেক আগেই অ্যান্সার করে ফেলছো 10-এর এ নাম্বারটা। সো সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে বলের ঘাত থেকে। সো আমি সকল কনসেপ্ট বুঝাই ফেলছি, বলের ঘাত থেকে ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে,
ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বলের ঘাত থেকে ভাইয়া কি ইনশাআল্লাহ এর বাইরে একটা প্রশ্ন দেখতে পারবা না। সো চলো নেক্সটে যাই যে ভাইয়া সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কি? তাহলে সমকৌণিক বেগে বস্তুর গতিশক্তি ঘূর্ণায়মান, তাহলে ঘূর্ণায়মান গতিশক্তি বলছে, তার মানে এই গতিশক্তিটা অবশ্যই কৌণিক গতিশক্তি, কারণ যেহেতু ঘুরতেছে ভাইয়া এটা রৈখিক গতিশক্তি না কৌণিক। সো এই কিওয়ার্ডগুলো তোমাকে প্রশ্ন পড়ে ফাইন্ড আউট করতে হবে যে ভাই কোনটা কৌণিক বুঝাচ্ছে কোনটা রৈখিক বুঝাচ্ছে। সো যেহেতু ঘুরতেছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, তাহলে অবশ্যই এটা কৌণিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কৌণিক গতিশক্তির সাথে জড়তার ভ্রামকের অনুপাত, তার মানে আমার কৌণিক গতিশক্তি ই, জড়তার ভ্রামক আই, এটার অনুপাত বের করতে বলছে তোমাকে। সো এখন তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা কি জানি ভাইয়া যে কৌণিক গতিশক্তি ই ইকুয়াল টু আমরা কি জানি হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না? এই সূত্রটা আবার কীভাবে আসলো? দেখো কোনো সূত্রই, দেখো আমি তোমাকে একটা কন্ডিশন দেখাই, তোমার কোনো কৌণিক সূত্র আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। অনেকে কি করে যে ভাই ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এটা অনেকেই মুখস্থ করে, কিন্তু ভাই এটা মুখস্থ করার বিষয় না, এটা তোমার মুখস্থ করতে হবে না। দেখো তুমি রৈখিক সূত্র জানলেই কৌণিকের সূত্র নিয়ে যেতে পারবা, জাস্ট খালি প্রতীক আলাদা। সো দেখো এটা হচ্ছে রৈখিকের প্রতীক, আমি টেকনিকটা শিখাই দিই। এটা হচ্ছে কৌণিকের প্রতীক, রৈখিকের প্রতীক আর কৌণিকের প্রতীক। সো রৈখিকে আমরা যেমন ইউ দ্বারা প্রকাশ করি, এইখানে সেটা ওমেগা হয়ে যায়, ওমেগা নট, আর ভি এইখানে হয়ে যায় হচ্ছে ওমেগা শেষ বেগ। আর এখন যদি আমাদের এ হয় তাহলে এখানে হয়ে যাবে আলফা, এখানে এস হইলে এখানে হবে থিটা, এখানে এফ হইলে এখানে হবে টাও, এখানে এল হইলে এখানে হবে আমাদের এখানে হচ্ছে পি হইলে এখানে হবে এল। ওকে, সো এই সিম্বলগুলো জাস্ট মনে রাখলেই হবে। আবার এখানে যদি ভর এম হয় এখানে হবে আই, জড়তার ভ্রামক। ওকে, সো দেখো আমরা এখন এফ ইকুয়াল টু এম এর সূত্র জানি। সো এটাকে তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করো, এফকে টাও প্রকাশ করা হয় আই আলফা, দেখছো টাও ইকুয়াল টু আই আলফা, একটা কৌণিক সূত্র গঠন হয়ে গেছে। আবার ভরবেগ পি ইকুয়াল টু এম ভি জানি। এখন যদি তোমাকে কৌণিক ভরবেগ বের করতে বলে তাহলে তুমি কি করবা? পি কে এল দ্বারা প্রকাশ করা হয়, এম কে আই দ্বারা প্রকাশ করা হয়, ভি কে ওমেগা, তার মানে এল ইকুয়াল টু আই ওমেগা। আবার আমাদের গতিশক্তি যেমন ই কে ইকুয়াল টু আমরা কি জানি রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। সো এটাকে তুমি যদি কৌণিকে কনভার্ট করো তাহলে ই ইকুয়াল টু হাফ এমটা হয়ে যাবে আই, ভিটা হয়ে যাবে ওমেগা, দেখছো ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তো কোনো কৌণিক সূত্র তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, সকল সূত্র তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। সকল সূত্র কি করতে পারবা ভাইয়া? রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা, তোমাকে আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। ওকে, এখন তাহলে খুবই সিম্পল, দেখো যে কোনো সূত্র আসলেই তুমি পারবা। সো আমরা এখন আসি এখানে। সো আমার দরকার হচ্ছে ই ডিভাইডেড বাই আই, তাহলে ই ডিভাইডেড বাই, এখানে তো আই আছে, এটাকে এই পাশে পার করে দাও আই, এখানে কি থাকলে তাহলে হাফ ওমেগা স্কোয়ার। ভাই এখানে তো এটা তো কনস্ট্যান্ট মান, এটার কোনো দরকার নাই। তাহলে দেখো আমাদের কার সাথে সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, অনুপাতটা কি থাকছে? ওমেগা স্কোয়ার। তার মানে আমাদের কি কৌণিক বেগের সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক? দেখো এটা ওমেগা তো কি কৌণিক বেগ, বাট উপরে একটা বর্গ আছে, তাহলে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। কৌণিক বেগের বর্গের সমানুপাতিক কোথায় ভাইয়া? খ নাম্বারটা। সো দেখো এটা অলরেডি রিপিটেড আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, সো 11 কি হবে? বি নাম্বার। এই তো তোমরা অনেকেই পেরে গেছো, ধন্যবাদ। যে ভাইয়া আমাদের কি হবে? 11 বি নাম্বারটা হবে। 11 কি হবে? বি নাম্বারটা রাইট আনসার। সো নেক্সটে আসো, দেখো কি বলছে যে ভাইয়া একটি চাকার জড়তার ভ্রামক 5 × 10⁻³ কেজি মিটার স্কোয়ার এবং এর প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। তার মানে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে? 20 বার, তার মানে এন এর মান দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর এখানে জড়তার ভ্রামক, তার মানে এখানে আই এর মান দেওয়া আছে। চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলো, তার মানে টি এর মান দেওয়া আছে, 20 সেকেন্ডে থামাই দিছে, তার মানে ভি এর মান দেওয়া আছে 0, থামাই দিছে যেহেতু, শেষ বেগ 0। উহার কৌণিক ত্বরণ কত? এখন তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই আমার কৌণিক ত্বরণের সূত্র মনে নাই। দরকার নাই তোমার মনে রাখার, দেখো আমি তোমাকে রৈখিক সূত্র দিয়েই এটা সমাধান করাই দিব। সো আমরা সবাই জানি না যে ত্বরণের সূত্র যে ভাই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো তুমি এখান থেকে কৌণিকে কনভার্ট করে নাও, একটু আগে তোমাকে প্রতীকগুলান বলছি, তার মানে আলফা হয়ে যাবে, এখানে ওমেগা হয়ে যাবে, এখানে ওমেগা নট ডিভাইডেড বাই এখানে টি টি থাকবে। সো এটা কি ভাই আমাদের রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করে ফেলছি। রৈখিক থেকে কি করছি রে? রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করে ফেলছি, তাই না? রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করে ফেলছি। সো দেখো এখন আমরা তাহলে কি করব? এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি? এখানে দেখো, এখানে আমরা আদি বেগ, দেখো এত থামানো হয়েছে, তাহলে শেষ বেগ তো 0, শেষ বেগ তো 0 ভাই, তাই না? শেষ বেগ তো 0। এখন আদি বেগটা বের করতে হবে, আদি কৌণিক বেগ। সো আদি কৌণিক বেগ যদি বের করি, তার মানে ওমেগা নট, তাহলে আমরা যেহেতু ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র ফেলাবো? যে ভাইয়া 2πn ডিভাইডেড বাই টি, যেখানে এন আছে সেই সূত্র ফেলাই দেব। তাহলে 2π, এন এর মান কত ভাইয়া? 20 বার ঘুরছে, ডিভাইডেড বাই টি,
কয় সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ড, তার মানে 40 পাই আসতেছে আমাদের। তাহলে দেখো এখান থেকে তাহলে আমাদের শেষ, যেহেতু ঘুরে ফেলছে তার মানে শূন্য, থামাই গেছে তার মানে মাইনাস, আমাদের কত হবে 40 পাই ডিভাইডেড বাই আমাদের কত ভাই টি, টির মান কত ভাইয়া দেখো, টির মানটা দেওয়া আছে 20 সেকেন্ডে, চাকাটিকে 20 সেকেন্ডে থামাতে হলে আমাদের কৌণিক ত্বরণ কত, তাহলে 20 সেকেন্ডে থামাই দাও। তাহলে এখানে আমাদের 0 0 কাটা 2 2 4, তাহলে এখানে -2 পাই আসছে। এখন মাইনাস কি অ্যান্সারে থাকবে, দিব না, দরকার নাই মাইনাস। এইটা ভাই এটা মানে হচ্ছে যেহেতু থামাইছে তাহলে মন্দন ঘটছে, মন্দন। মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, যেহেতু থামাই দিছো তুমি, থামাইলে অবশ্যই মন্দন ঘটবে, সো মাইনাস আসাটা স্বাভাবিক। সো দেখো আমাদের মাইনাস দরকার নাই, আমাদের 2 পাই কোথায় আছে, আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝতে পারছো, বুঝতে পারছো রে সবাই, কি ক্লিয়ার প্রশ্নটা? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, এটা প্রশ্ন তোমাকে কৌণিক ত্বরণের সূত্র মুখস্থ করার দরকার নেই, তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করে নিবা। যে কোনো সূত্র রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করার টেকনিক আমি তোমাকে দেখাই দিছি, যে কোনো সূত্র রৈখিকে থেকে কৌণিকে কনভার্ট করা আমি তোমাকে দেখাই দিছি। ওকে, সবাই পারছো? দেখি কে কে পারছো। এই তো বি নাম্বার 11 বা 12 বি নাম্বার। ওকে আচ্ছা, স্নেহা লেট হয়ে গেছে, লেট করা যাবে না। ওকে, আজকে তো আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে, লাস্ট ক্লাস বলতে এরপরে আমি অনেক সাজেশন ভিডিও দিব, বাট আমাদের মিনি ম্যারাথনের ক্লাস শেষ আজকে থেকে, তাই না? ফিজিক্স আমি সিলেবাস শেষ করে দিচ্ছি আজকে, আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট A to Z শেষ আলহামদুলিল্লাহ। ওকে, সো ক্লাস শেষ মানে যে তোমাদের আর ক্লাস নিব না, বিষয়টা এমন না, আমি তোমাদেরকে এখন সাজেশন ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, কোন কোন সিকিউ পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে, এগুলো সব কিছুই আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে আচ্ছা, সো ব্যাটারির চার্জ শেষ হয়েছে, একটু ওয়েট করো। সোহেল ভাই, সোহেল ভাই, সোহেল ভাই কি চলে গেছে? চার্জ শেষ হয়ে গেছে। সো একটু ওয়েট করো, 1 মিনিট, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। সো এখনই আমরা চলে আসবো ক্লাসে। সো একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো, আমরা এখনই চলে আসবো। জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ওকে, এই তো আমরা চলে আসছি আবার, এই তো ব্যাটারি চেঞ্জ হয়ে গিয়েছে। সো চলো আমরা তাহলে কি করব ভাইয়া, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই। ওকে আচ্ছা, সুন্দর লাগতেছে, ভালো সময়ে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছিলো তাই না, একটু পোজ মারা অবস্থায়। ওকে চলো 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 চলো, তাহলে আমরা কি করব ভাইয়া, আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো এটা তো আমাদের 100% ক্লিয়ার। সো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে কোনো একটা বোর্ডে মাস্ট যে কোনো একটা পার্সেন্টেজের ম্যাথ তুমি কমন পাবা, 100% শিওর থাকো পার্সেন্টেজের ম্যাথ মাস্ট কমন পাবা, পার্সেন্টেজের ম্যাথ তুমি এমসিকিউতে মাস্ট কমন পাবা। সো এই পার্সেন্টেজের ম্যাথ আমি তোমাদেরকে একটা টেকনিকের মাধ্যমে শিখাইছিলাম, ঠিক আছে? এই পার্সেন্টেজের ম্যাথ আমি তোমাদেরকে টেকনিকের মাধ্যমে শিখাইছিলাম। সেটা কি কি টেকনিক বলো তো? দাস, মনে আছে? দাস, কৃতদাস, লিটন দাস, দাস টেকনিক দিয়ে শিখাইছিলাম। সো যে কোনো পার্সেন্টেজের ম্যাথ তুমি দাস টেকনিক দিয়ে সলভ করতে পারবা। দাস মানে কি ভাই? এই ডি ফর ডিভিশন মানে ভাগ, এ ফর এডিশন মানে যোগ, এস ফর স্কয়ার মানে বর্গ, এই এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। ওকে, সো ইংরেজিগুলো মনে রাখবা, ডিভিশন, এডিশন, স্কয়ার, সাবট্রাকশন। সো দেখো এখন কি বলছে, ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে আমাদের গতিশক্তি কত হবে? সো সিম্পল, যে ভাই আমাদের এখন 10% ভাগ করো, মানে ওই যে পার্সেন্টেজকে ভাঙাইতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। সো 0 তাহলে 0.1, এডিশন করো, অলওয়েজ 1 যোগ করতে হয়, অলওয়েজ 1 বিয়োগ করতে হয়। সো এখানে কত আসবে? 1.1। স্কোয়ার করো তাহলে কত আসবে? 1.21। তারপরে এটাকে যদি তুমি এখন বিয়োগ করো সাবট্রাকশন, তাহলে -1 করতে হবে, তাহলে 0.2
21 চলে আসবে। বাট সবগুলান একক দেখো পার্সেন্টেজে আছে অপশন, তাহলে এটাকে পার্সেন্টেজে আনতে 100 দ্বারা গুণ করতে হবে 100%। সো এটা কত হয়ে যাবে 21%। দেখছো? সো 21% কোথায় আছে বাবা? গ নাম্বারটা। মারাত্মক গুরুত্বপূর্ণ এবং মারাত্মক টেকনিক্যাল প্রশ্ন এবং মারাত্মক আমাদের শর্টকাট। সো দেখা মাত্রই তুমি উত্তর করে ফেলতে পারো মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে। খুবই জোস একটা টেকনিক, ঠিক আছে? খুবই জোস একটা টেকনিক। তো সবাই বুঝছো রে? সবাই সবাই বুঝছো? এটা কিন্তু খুবই জোস একটা টেকনিক। তোমাদের মনে ছিল কার কার বলো তো? সত্যি করে বলবা, সত্যি কথা বলবা যে কার কার দাস টেকনিকটা মনে ছিল, কার কার দাস টেকনিকটা মনে ছিল। ভাইয়া যে শিখাইছিলাম তোমাদেরকে, কার কার দাস টেকনিক মনে আছে, কার কার দাস টেকনিক মনে আছে? সবাই একটু বলো তো বাবারা, কার কার দাস টেকনিক? আনন্দ ভাইয়া অনেক চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সাজেশন দেওয়া হয়নি। হ্যাঁ, এই যে এখন আমি দিয়ে দিব, যেগুলো চ্যাপ্টার বাকি আছে সিকিউ এমসিকিউ সাজেশন দেওয়া দিয়ে দিব এখন। এই জন্যই তো তোমাদের আগে শেষ করে ফেলছি। ওকে, মুন্না ভাইয়ার সবই মাথায় আছে। ওকে, প্যারা নিও না, সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এখন একটু সত্যি করে বলো যে ভাই এই দাস টেকনিকটা কার কার মনে ছিল? এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। তুমি দেখা মাত্র অনেক কিছু জাস্ট দেখবা, উত্তর করে ফেলবা, দেখবা উত্তর করে ফেলবা। এই তো ফাহমিদা, লক্ষ্মী বাচ্চা মনে ছিল, নবীনের মনে ছিল, আর জোস, ধন্যবাদ। ওকে, চলো নেক্সটে চলে যাব। দেখো কি বলছে যে ভাইয়া নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলো। তাহলে চাকতির ব্যাসার্ধ কি করছে? অর্ধেক করে ফেলছে, তার মানে r/2। ওকে, আচ্ছা, হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তাহলে জড়তার ভ্রামকের সূত্র কি ভাইয়া? I = mr²। বাট এখন কি করছে? এই আরটা অর্ধেক করে ফেলছে, তাহলে হাফ mr² সূত্র, তাই না? বেসিক সূত্র। সো দেখো আমাদের জড়তার ভ্রামকের কিন্তু অনেক কন্ডিশন আছে, অনেক ধরনের সূত্র আছে। সো দেখো জড়তার ভ্রামক এটা এই বইয়ে দেখবা যে এই কন্ডিশনগুলোর একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট থেকে সূত্রগুলোর মুখস্থ রাখবা। ওই মাঝে মাঝে কি হয় জানো? আলটিমেটলি ওই সূত্রই ডিরেক্ট পরীক্ষার হলে চলে আসে। সো এই জড়তার ভ্রামকের বইয়ের থেকে চার্টের সূত্রগুলোর মুখস্থ করবা। দেখো এখানে কি বলছে ভাই? এটা হচ্ছে একটা চাকতি। তো চাকতির জড়তার ভ্রামকের সূত্র ডিরেক্ট বইয়ে দেখবা সুন্দর মতো দেওয়া আছে যে ভাই I = half mr²। তাহলে দেখো এখানে হাফ থাকলো, এম থাকলো, আরটা কিন্তু অর্ধেক করে ফেলছে, তার মানে r/2 তার উপরে স্কোয়ার। সো এটাকে একটু সাজাই লেখো। তাহলে এখানে 1/2 আছে না, 2 কে বর্গ করলে 1/4। তাহলে দেখো 1/4টাকে সামনে আনলাম, তারপরে এখানে আগে থেকেই ছিল হাফ এম, আর এখানে r² আসলো। তাহলে দেখো এখানে হাফ mr² = কি লিখতে পারবো? I লিখতে পারবো না, কারণ এটাই তো জড়তার ভ্রামক। তার মানে 1/4I। তাহলে জড়তার ভ্রামক 1/4 হয়ে গেছে। তার মানে 1/4 কোথায় আছে? ক নাম্বারটা রাইট আনসার। খুবই জোস একটা প্রশ্ন। ওকে, খুবই জোস একটা প্রশ্ন। ওকে, এই তো ফাহমিদা, আয়শা অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ ভাইয়া। তাহলে 1/4 আমাদের কিন্তু জাস্ট খালি তুমি সূত্র বসাই দিবা, প্রশ্নের কন্ডিশন অনুযায়ী মান বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। ওকে, এই তো ইতু ভুলে গেছলা, ভুলে যাওয়া যাবে না, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ ওইখান থেকে এক প্রশ্ন কমন পাবাই, ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবাই, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, সো চলো নেক্সটে চলে যাবো আমরা। নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া নিচের কোন সম্পর্কটি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ এটা, এডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গাতেই আসে। সো দেখো আমরা কৌণিক এবং রৈখিক সূত্রের মধ্যে সব কিছু সূত্র আমার কন্ডিশন শিখছিলাম। সো এখন আবারও শিখবো, চলো। সো কৌণিকে যেমন আমরা ভিকে দ্বারা প্রকাশ করি বেগ, তাহলে কৌণিকে কি হয়? ওমেগা। আবার যেমন ত্বরণকে এ দ্বারা প্রকাশ করি, এখানে হয়ে যায় আলফা। আবার এখানে এসকে সরণ প্রকাশ করি, এখানে হয়ে যায় থিটা। সো দেখো এই সবগুলোর সাথে তুমি যদি একটা আর ডট গুণফল করে দাও, স্কেলার গুণ করো, তাহলে একটা করে সূত্র হয়ে যাবে, একটা করে সূত্র হয়ে যাবে। সো দেখো ভি = ওমেগা আর একটা সূত্র হয়ে গেল, এ = আলফা আর একটা সূত্র হয়ে গেল, এস = আর থিটা একটা সূত্র হয়ে গেল। সো রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক থেকে আমরা 3টা সূত্র পাইলাম। আবার আরও কিছু সূত্র আছে, যেমন এফ = আমরা আর ক্রস আমরা দেখো টাও এখানে জানি, টাও আমাদের হচ্ছে রৈখিক বল হচ্ছে এফ, ওই কৌণিক বল হচ্ছে টাও। আবার আমাদের কৌণিক ভরবেগ এল, রৈখিক ভরবেগ পি। সো এই যে সেম জিনিস, রৈখিক কৌণিক সমান সমান দিছি। এর আগে আর করছি হচ্ছে স্কেলার গুণফল, এখন করব আর কে ভেক্টর গুণফল। এখানে এই যে 2টা সূত্র ম্যানেজ হয়ে গেল। সো এই 2টা এবং এই 3টা সূত্র তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক। এগুলো কি ভাইয়া? রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক, রৈখিক এবং কৌণিকের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? এল এর সূত্র। তাহলে এল = আমাদের আর ক্রস পি হবে, আর ক্রস পি, আর ক্রস পি, পি ক্রস আর না, কিন্তু দেখো
এইখানে কি ক্রস গুণফল মানে কি, তোমাকে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে হবে। তুমি যদি এই ক্রমটা উল্টাপাল্টা করে দাও, পি ক্রস আর করে দাও, তাহলে কিন্তু পুরো অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু ফিক্সড, জীবনও চেঞ্জ করা যাবে না যে এখানে ভাই আর ক্রস পি এর জায়গায় তুমি কি করবা, পি ক্রস আর লিখবা, এটা হবে না, কারণ নির্ণয় করলে তোমার মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর ক্রস পি ফিক্সড, তাহলে গ নাম্বারটা রাইট আনসার হবে এল ইকুয়াল টু আর ক্রস পি, এল ইকুয়াল টু আর ক্রস পি, এল ইকুয়াল টু আর ক্রস পি, অর্থাৎ সি নাম্বারটাই। তো তোমরা অনেকেই সি নাম্বার অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। ওকে, আচ্ছা আচ্ছা, প্রশ্ন দেওয়ার আগে অনেকেই হচ্ছে অ্যান্সার দিয়ে দেয় না, প্রশ্ন দেওয়ার আগেই অ্যান্সার দেয় না, প্রশ্ন দেখা মাত্রই অ্যান্সার দিয়ে দেওয়াটা স্বাভাবিক। কারণ ভাই এখন তোমরা লাস্ট স্টেজে আসো, অনেকেই বাসায় সুন্দর মতো অনেকবার রিভিশন দিয়ে ফেলছে, ঠিক আছে? তোমরা আবার এইটা ভাইবো না টেস্ট পেপার দেখে দেখে সমাধান করতেছে মনে হয় যারা আগে আগে সমাধান করে, ঠিক আছে? নেগেটিভ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবা। এখন অনেক এমন বাচ্চা কাচ্চা আছে ওই প্রশ্ন দেখা মাত্র উত্তর বলে দিতে পারবে, কারণ ওই এত পরিমাণে রিভিশন দিছে, এত পরিমাণে ওই প্রশ্নটা প্র্যাকটিস করছে বাসায়, এখন ম্যাথ না করে ওই উত্তর বলে দিতে পারবে। বুঝতে পারছো? কারণ এটা প্র্যাকটিসের ফল। যত তুমি রিভিশন দিবা, যত তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, যতবার রিভিশন দিবা, তুমি ম্যাথ দেখবে যে দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা। ওকে, যে যত পড়বা সে তত বেনিফিট পাবা পরীক্ষার হলে। ওকে, সো বেশি করে পড়তে হবে। যারা এরকমটা ভাবার দরকার নাই যে হয়তো দেখে দেখে উত্তর দিচ্ছে না, দেখে দেখে দিচ্ছে না, ওই বাসায় পর্যাপ্ত প্র্যাকটিস করছে, এখন দেখা মাত্র উত্তর বলে দিতে পারতেছে, এই জন্যই। ঠিক আছে, সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাবো। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে যাবো। দেখি নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদের। দেখো যে ভাইয়া এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে কিন্তু মারাত্মক মারাত্মক কিছু প্রশ্ন আসে, খুব কনসেপচুয়াল প্রশ্ন আসে রাজশাহী বোর্ডে। সো এইটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যে দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ও 2i, তার মানে এটা হচ্ছে i1 এর মান, জড়তার ভ্রামক i1 এর মান, আর এটা কি ভাইয়া i2 এর মান, জড়তার ভ্রামক i2 এর মান। ওকে, দেওয়া আছে যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান। দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে যে কি ভাইয়া, যদি ঘূর্ণন গতিশক্তি সমান হয়। ওকে, বুঝলাম ঘূর্ণন গতিশক্তি সমান, তবে কৌণিক ভরবেগের অনুপাত, তার মানে L1:L2 অনুপাত তোমাকে বের করতে বলছে। আবার এখানে বলে দেওয়া আছে যে ভাই E1 = E2, কৌণিক আমাদের গতিশক্তি সমান হবে, কৌণিক গতিশক্তি সমান হবে। সো মারাত্মক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো দেখো মারাত্মক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমরা প্রশ্ন মতে আমরা বলতে পারি কি লিখলাম। সো দেখো আমরা কি লিখলাম যে ভাইয়া প্রশ্ন মতে কি দেওয়া আছে আমাদের কন্ডিশনটা, যে ভাই E1 = E2, তাই না? সো আমরা এখন কৌণিক গতিশক্তির সূত্র কি জানি, 12I⍵², তাই না? তাহলে এখানে 1 দাও, এখানে 1 দাও, যেহেতু E1, আর এখানে 12I⍵2²। তাহলে দেখো এইখানকার হাফ কেটে দাও, এখানকার হাফ কেটে দাও। সো এখন আমরা কি ফরম্যাট নিয়ে আসবো, আসলে কোন ফরম্যাটে মান আনবো, এটা কীভাবে বুঝবো? সো চলো এখানে একটু স্টপ থাকো। আমাদের L1:L2 মান বের করতে বলছে, তাহলে আমরা L1/L2 যদি আনি, তাহলে দেখো L এর সূত্রটাকে একটু আগে শিখছিলাম যে ভাই P = mv, তার মানে L = I⍵, তাই না? সো এখান থেকে দেখো আমি I1⍵1 বলতে পারবো, এখানে I2⍵2 বলতে পারবো। সো আমার I1 এবং I2 মান পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমার মিসিং কোনটা ভাইয়া? মিসিং হচ্ছে আমার ω1 ω2, তার মানে এই ফরমেশন থেকে আমাকে ω1 আর ω2 মান বের করতে হবে। সো তুমি যদি কখনো না বুঝতে পারো যে ভাই এখন এখানে তো আসলে এখন কোন ফরম্যাট, তাহলে তুমি মানে আলটিমেটলি অ্যান্সার কি চাইছে সেটা নিয়ে একটু ভাববা, তাহলে তুমি এখানে কোন ফরম্যাট আনতে হবে সেটা বুঝে যাবা। তাহলে দেখো এখানে আমরা তাহলে ω1 ω2, তার মানে ω1 এই ω2কে এসে পার করে আনো, ω2 যেহেতু দুইটার উপরে বর্গ আছে, তাহলে হোল টু দি পাওয়ার বর্গ দিলাম, তাহলে এখানে হয়ে যাবে I2/I1। সো দেখো শুধুমাত্র এখানে বর্গ তো নাই, ω1 ω2 মান আছে, তাহলে ω1 ω2 এখানে তুমি রুট করে দাও, বর্গটা পার করে দাও, তাহলে I2 মান কত ভাই? 2i, তাহলে 2i/ আর এখানে i, তাহলে এই i কাটা, তার মানে এখানে √2 পাইলাম। তাহলে এখন মান বসাই দাও, তাহলে I1 এর মান হচ্ছে i, I2 এর মান হচ্ছে 2i, আর এটা পুরোটারই মান হচ্ছে √2। তাহলে i কাটা, তাহলে √2, তাহলে উপরে থাকতেছে √2, নিচে থাকতেছে 2। সো খালি 2কে দুইটা √2 লেখা যায়, তাহলে √2 কাটা, তাহলে আসতেছে 1/√2। তাহলে অনুপাতটা কি আসবে? 1:√2। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখছো 1:√2 কোথায় আছে বাবা? 1:√2 খ নাম্বারটা। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা তুমি দেখবে মাস্ট হুবহুব কোনো একটা বোর্ডে কমন পাইতে পারো, ঠিক আছে? মাস্ট হুবহুব কোনো একটা বোর্ডে কমন পাইতে পারো, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে,
তো দেখছো কনসেপচুয়াল একটা প্রশ্ন, আমরা ভেঙে 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 কনসেপ্ট একদম ধাপে ধাপে সমাধান করছি। সবার ক্লিয়ার বাবা? সবাই একটু বলো তো সবার ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবার ক্লিয়ার কিনা। এই তো তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো অলরেডি যে ভাইয়া 16 কি হবে, 16 কি হবে। অনেকেই দিছো সি, অনেকেই দিছো বি। যারা সি দিয়েছো তাদেরটা ভুল হয়েছে। আমাদের কি হবে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। আমাদের কি হবে ভাইয়া, বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। 1:2 আমাদের হচ্ছে √2। ওকে আচ্ছা, সো চলো তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা নেক্সটে চলে যেতে পারি। সো নেক্সট প্রশ্নটা কি বলা আছে একটু দেখি, টর্কের মাত্রা কি? এই টর্কের অপর নাম কি বলো? টর্কের অপর নাম কি? দেখো এখানে টর্কের জায়গায় অন্য কিছু বলা থাকতে পারে। সো টর্কের জায়গায় বলের ভ্রামক থাকতে পারে। সো বলের ভ্রামক আর টর্ক একই জিনিস, ওকে এটা মনে রাখবা। অনেকে আমরা বলের ভ্রামক দেখে কনফিউজড হয়ে যায়, আল্লাহ বলের ভ্রামক কই থেকে আসলো। বলের ভ্রামক আর টর্ক ব্যাপারটা একই, ঠিক আছে, বলের ভ্রামক। সো পরীক্ষার প্রশ্ন একটা প্রশ্ন কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। সো এখানে টর্ক না থাকা বলের ভ্রামকের মাত্রা কি, তবুও সেম অ্যান্সার হইতো। ওকে সো দেখো টর্ক, এখন টর্কের সূত্র ভাই মনে তো নাই, সো দরকার নাই টর্কের সূত্র মনে রাখার। আমি কি টেকনিক শিখেছি, যে কোনো রৈখিক সূত্র থেকে তুমি কৌণিক সূত্রতে কনভার্ট করতে পারবা, তাই না? সো দেখো একটু আগেই তোমাকে শিখাইছিলাম যে ভাইয়া টাউ ইকুয়াল টু আর ক্রস এফ লেখা যায়। এইটা কিভাবে আসছে এটা একটু আগে শিখাইছি, তাই না? সেখান থেকে তুমি মাত্রা আনো যে ভাই এটা কি ডিস্টেন্স, তার মানে এল, এখানে এফ এর মাত্রা কি এম এল টি ইনভার্স 2। এখন ইন টোটাল একসাথে লেখো এল আর এল স্কোয়ার হয়ে যাবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। সো টর্কের মাত্রা কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এম এল স্কোয়ার টি ইনভার্স 2 কোথায় আছে বাবা, এই তো খ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ক্লিয়ার? বুঝছো 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 বুঝছো? সবাই বলো তো দেখি বুঝছো? সবাই বলো তো দেখি ভাইয়া বুঝছো? সবাই বলো, সবাই বলো তো দেখি ভাইয়া বুঝছো? সবাই বলেন তো দেখি বুঝছেন? বুঝছেন? এই তো বি নাম্বার, বি নাম্বার। এখন আমাকে একটু এক্সট্রা বলেন, আমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আপনাদের পড়াইছিলাম বেশ কয়েকদিন আগে যে টর্ক আরও বেশ কয়েকটা জিনিসের মাত্রা সেম। কার কার মাত্রা সেম? টর্কের সাথে আর কার কার মাত্রা সেম বলতে পারবা কেউ? দেখি কার কার মনে আছে টর্কের সাথে আর কার কার মাত্রা সেম। টর্কের সাথে আর কার কার মাত্রা সেম। টর্কের সাথে আর কার কার মাত্রা সেম, দেখি বলো তো দেখি ভাইয়া। টর্কের সাথে আর কার কার মাত্রা সেম? টর্কের সাথে আর কার কার মাত্রা সেম বলো। টর্কের সাথে আর কার কার মাত্রা সেম, দেখি তোমরা কেউ পাও কিনা দেখি। আমি শিখাইছিলাম কিন্তু রে, আমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে শিখাইছিলাম টর্কের সাথে কার কার মাত্রা সেম। দেখো মাত্রা সেম কার কার, মাত্রা সেম কার কার, আমি কাজ শক্তি ক্ষমতাতে খুব সুন্দর মতো বলে দিছিলাম যে ভাইয়া কাজ শক্তি টর্ক বলের ভ্রামক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, বলের মোমেন্ট, এই সবগুলারই মাত্রা সেম। ওকে সবগুলারই মাত্রা সেম। মনে পড়ে রে? মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? আমি কাজ শক্তি ক্ষমতায় পড়াইছিলাম কিন্তু, মনে পড়ে আপনাদের? সো এই সবগুলারই মাত্রা সেম। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো চলো নেক্সটে যাবো আমরা। দেখো কি বলছে ভাই, যে একটি চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার। বাবা একক কনভার্সন খেয়াল রাখতে হবে। দেখো সেন্টিমিটার এককে আছে, ওকে সেন্টিমিটার এককে আছে। সো দেখো চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্কের প্রয়োজন হবে? টর্ক মানে কি রে? টাও। টাও ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো আমরা সূত্র কি জানি ভাইয়া, টাও ইকুয়াল টু আই আলফা। তাহলে দেখো কৌণিক ত্বরণ আর এটা হচ্ছে জড়তার ভ্রামক। তো কৌণিক ত্বরণের মান দেওয়া আছে, এই তো দেওয়া আছে। কৌণিক ত্বরণের মান হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, বাট জড়তার ভ্রামক দেওয়া নাই। দেখো জড়তার ভ্রামক দেওয়া নাই। সো আই এর মানটা আগে বের করতে হবে। সো আই জড়তার ভ্রামক কার? দেখো এটা কি বলছে, একটি চাকার ভর এত, কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ এত দেওয়া আছে। তাহলে ভাই দেখো চাকার ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি ভাইয়া? চাকার ক্ষেত্রে আমরা জানি জড়তার ভ্রামকের নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো চক্রগতি ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, দেখো চক্রগতি ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা সূত্র কি জানি জড়তার ভ্রামকের, যে ভাইয়া আই ইকুয়াল টু এম কে স্কোয়ার। চক্রগতি ব্যাসার্ধ থাকলে আমরা জানি, আর যদি আমাদের হচ্ছে শুধু ব্যাসার্ধ থাকতো তাহলে এম আর স্কোয়ার হইতো, তাই না? সো দেখো এম এর মান কত বাবা? এম এর মান হচ্ছে 6, ব্যাসার্ধর মান কত ভাইয়া? 30 সেন্টিমিটার না, মিটারে আনতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করো, তাহলে 0 0 কাটা, তার মানে 0.3। এই 0.3 কে যদি তুমি বর্গ করো 3 3 কে 9, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 0.09 আসবে। ওকে আচ্ছা তাহলে দেখো এখন এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কত আসবে? দশমিক মনে করো মনে মনে নাই, তাহলে 6 লং 54। 6 লং কি হবে ভাইয়া? 54, তাই না? 6 লং 54, তাহলে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, 0.45 আসলো। ওকে তাহলে এই আয়ের মান বসাই দাও, 0.45 ইন্টু ত্বরণের মান কত ভাই? 3 দেওয়া আছে, ধরো কোনো দশমিক নাই, সিম্পল গুণ করো। 3 4 12, 2 হাতে 1,
তারপরে হচ্ছে 3 × 5 = 15, 16, তার মানে 2 ঘরে 1.62। 1.62 কোথায় আছে বাবা? দেখো এই যে 16.2 জায়গায় দিও না, ক নাম্বারটাই রাইট অ্যান্সার 1.62। দেখছো এটা হাতে ক্যালকুলেশন করা যায়, খুবই সিম্পল। এটা তোমার এডমিশন টেস্টে আসতে পারে, এই প্রশ্নটা ডিরেক্ট এডমিশন টেস্টে আসতে পারে, এই প্রশ্নটা ডিরেক্ট এডমিশন টেস্টে আসতে পারে, খুবই জোস একটা প্রশ্ন, বুঝতে পারছো? দেখি কে কে পারছো, দেখি কে কে পারছো ভাইয়া। এই প্রশ্নটা ডিরেক্ট এডমিশন টেস্টে আসতে পারে, ডিরেক্ট এডমিশন টেস্টে আসতে পারে। ওকে আচ্ছা, ফারিয়া জান্নাত ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়, তোমরা কেমন আছো? তুমি কেমন আছো বলতে পারো। ওকে এই তো সবাই পারছো যে ভাইয়া এ নাম্বার, হ্যাঁ এই নাম্বারটা রাইট অ্যান্সার। এটা দেখো হাতে ক্যালকুলেশন করা যায়। সো হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমি কিন্তু তোমাদেরকে এখন থেকে একটু একটু করে ইউজ টু করতেছি, যাতে তোমাদের এডমিশন টেস্টটা অনেক সহজ হয়ে যায়। ওকে, যাতে তোমাদের কি ভাইয়া এডমিশন টেস্টটা অনেক সহজ হয়ে যায়, হাতে ক্যালকুলেশন এখন থেকেই একটু করে তোমাদেরকে ইউজ টু করার চেষ্টা করতেছি। ওকে আচ্ছা, সো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো তো, দেখো ডিরেক্ট সূত্র, দেখি তোমরা এটা সবার আগে কে পারো। এখনই এই প্রশ্ন দিয়ে আমি সমাধান করছি, দেখো ডিরেক্ট সূত্র আকারেও চলে আসছে। এটা রিসেন্ট সালে কৃষিগুচ্ছতে আসছিল, কৃষিগুচ্ছ ইউনিভার্সিটি এডমিশন টেস্টে চলে আসছিল। সো সবাই একটু বলো দেখি এটার অ্যান্সার কি হবে, দেখি সবার আগে কে পারো। দেখো কি বলছে, টর্ক জড়তার ভ্রামক আই কৌণিক ত্বরণ আই আলফা এর সম্পর্ক কি? ডিরেক্ট সম্পর্ক, ডিরেক্ট সূত্রটা আসছে। ডিরেক্ট কি ভাইয়া? ডিরেক্ট সূত্রটা আসছে। সো চেষ্টা করো দেখি সবার আগে কে পারো। তো চেষ্টা করো দেখি ভাইয়া সবার আগে কে পারো, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো দেখি আপনারা সবার আগে কে পারেন। এই তো সবার আগে অ্যান্সার করে ফেলছো যে 19D। হ্যাঁ একটু আগেই তো এটা দিয়ে ম্যাথ করলাম রে, টাও ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, এটা কই থেকে পাইছিলাম? দেখো এই যে এফ ইকুয়াল টু এম এ, এটা থেকেই পাইছিলাম। এফ কে টাও, এম কে আর হচ্ছে এ কে আলফা। ওকে, জাস্ট রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা তুমি, জাস্ট কি করতে পারবা? রৈখিক থেকেই কৌণিকে কনভার্ট করতে পারবা। ওকে নেক্সটে আসো, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে ভাইয়া, যে কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালাটা কোনটা? কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কোনটা? সো আমরা ধরো কেন্দ্রমুখী বল জানি না, আমরা তো এমনি বল জানি, রৈখিক বল জানি এম এ। তাহলে যদি কেন্দ্রমুখী বল সেন্ট্রাল ফোর্স বের করতে পারি, তাহলে এম সি ইকুয়াল টু এম এ সি বের করতে হবে। কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? যদি কোনো আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো বস্তু ভি বেগে গতিশীল থাকে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এখানে আমরা বসাই দিতে পারবো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো দেখো এরকম কোনো ফরমেশন আছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর? দেখো এরকম নাই, কিন্তু এখানে এম ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার আছে, হবে না। তাহলে এটাকে আরও ভাঙাও, একটু আগেই সূত্র শিখেছিলাম ভি ইকুয়াল টু ওমেগা আর লেখা যায়, তাহলে ভি এর জায়গায় বসাই দাও, তার মানে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানকার একটা আর, এখানকার একটা আর কাটা, তাহলে আমরা কি পাচ্ছি? এম ওমেগা স্কোয়ার আর। সো তুমি চাইলে এটা সূত্র আকারে ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, অথবা এরকম ভেঙে ভেঙে আনতে পারো। সো এম ওমেগা স্কোয়ার আর কোথায় আছে বাবা? এই তো খ নাম্বারটা রাইট আনসার। সো এই জিনিসটা যেহেতু ফিক্সড, এটা মুখস্থ রাখাটাই ভালো। সো কেন্দ্রমুখী বলের সূত্র কি ভাইয়া? এম ওমেগা স্কোয়ার আর অথবা এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এগুলান আলটিমেটলি যেহেতু ডিরেক্ট সূত্র, মুখস্থ রাখাটাই ভালো বা মুখস্থ রাখাটাই শ্রেয়। ওকে বুঝতে পারছো সবাই? তো উত্তর করে ফেলছে অলরেডি, ধন্যবাদ সবাইকে। সো চলো আমরা কি করব তাহলে? আমরা নেক্সটে চলে যাই। চলো আমরা কি করব ভাইয়া? আমরা নেক্সটে চলে যাই। চলো সো নেক্সট প্রশ্নটা দেখো তো কি বলছে, যে একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? একটা গাড়ি নিরাপদে বাঁক, এই প্রশ্নটা না মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখো এটা রিসেন্ট সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো একটু খেয়াল করো। সো নিরাপদে বাঁক নিবে কোথায়? যে ভাই নিরাপদে বাঁক নিতে গেলে অবশ্যই কেন্দ্রমুখী বল কাজ করবে, তাই না? এভাবে যদি বাঁক নেয় তাহলে অবশ্যই ঘূর্ণন পথে আমাদের কেন্দ্রমুখী বল কাজ করে। সো কেন্দ্রমুখী বলের সূত্রটা কি? এফ ইকুয়াল টু একটু আগে জানলাম এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আবার আমরা এফ এর সূত্র জানি যে ভাই এফ ইকুয়াল টু এম জি লেখা যায়, তাই না? বাট যখন তোমার ঘর্ষণ আসবে, ঘর্ষণ কথাটা আসবে, তখন ঘর্ষণ গুণাঙ্কও থাকবে, তাই না? সো তখন আমাদের এই কেন্দ্রমুখী বলের সর্বোচ্চ মান কত জানো? এখানে সর্বোচ্চ মানটা হবে হচ্ছে আমাদের এফ লেস দ্যান ইকুয়ালস টু আমাদের হচ্ছে নিউ এম জি। এটা হচ্ছে গুণাঙ্ক। এটা কি ভাইয়া? গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে সো দেখো তাহলে এফ এর সর্বোচ্চ মান হচ্ছে এটা, একটু মনে রাখতে হবে। এফ এর সর্বোচ্চ মান এটা যখন কেন্দ্রমুখীভাবে বাঁক নিবে। তাহলে দেখো এই এফ এর জায়গায় তাহলে আমি এখন এই মানটা বসাই দাও, তার মানে আমরা কি পাচ্ছি? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর লেস দেন ইকুয়ালস টু আমাদের হচ্ছে নিউ এম জি। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব? আমরা এইখানকার এম কেটে দাও, তাহলে এইখানে ভি স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু এই আরটা পার করে দাও, তার মানে নিউ আর জি, এটা আমরা লিখতে পারবো।
আর যেহেতু সবগুলাই ভি এর সম্পর্ক, তাহলে আমাদের ভি কে ফাঁকা করতে হবে, তাহলে স্কোয়ারটা পার করে দেওয়া রুট হয়ে যাবে, তার মানে ভি লেস দেন ইকুয়ালস টু রুট ওভার নিউ আর জি। সো রুট দেখো কোথাও রুট নাই, আর রুট মানে একই কথা ভাই, পাওয়ার হাফ, তাহলে নিউ আর জি পাওয়ার হাফ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো কোথায় আছে ভি লেস দেন ইকুয়ালস টু নিউ আর জি রুট ওভার পাওয়ার হাফ, এই যে ক নাম্বারটা রাইট অ্যান্সার। এই ফরমেশনটাকে আরও এইভাবে লেখা যায়, দেখো ঘর্ষণ গুণাঙ্ক নিউ ইকুয়াল টু লেখা যায় ট্যান থিটা, এটা তো ডিরেক্ট সূত্র সবাই জানো আশা রাখি, ঠিক আছে। নিউ এর সূত্র কি ট্যান থিটা, তাহলে আমি নিউ এর জায়গায় এখানে মান বসাই দিতে পারবো। তাহলে দেখো ভি লেস দ্যান ইকুয়ালস টু এটা এরকমও থাকতে পারতো যে ভাইয়া আর জি ট্যান থিটা পাওয়ার হাফ, এরকমও থাকতে পারতো, একই জিনিস। ওকে, সো এই অপশনটা এইভাবে না থাকা এই অপশনটা এইভাবেও থাকতে পারতো। সবাই বুঝছো? এই ম্যাথটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ, বুঝছো বুঝছো বুঝছো? এই তো সবাই এ নাম্বার দাগাই ফেলছো, ধন্যবাদ 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 ধন্যবাদ। সবাই একটু বলো তো দেখি বাবারা, বুঝছো? এই ম্যাথটা কিন্তু বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ, আমি ধরে ধরে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। সো আপনারা বুঝছেন কিনা একটু আমাকে বলেন, আপনারা ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু আমাকে বলেন, আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু বলেন। ওকে ওকে, আচ্ছা। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। নেক্সটে দেখো কি বলছে, যে 100 মিটার ব্যাসার্ধের রাস্তার বাঁকে আমাদের 4.9 ms ইনভার্স 1 বেগে সাইকেল চালাতে হলে আরোহীকে উলম্বের সাথে কত কোণে নত করতে হবে, তার মানে ব্যাংকিং কোণ বের করতে বলছে। সো ব্যাংকিং কোণের বেশ কয়েকটা সূত্র আছে, এখন কোন সূত্র দিয়ে সমাধান করব এটা আমাকে প্রশ্নই বলে দিবে। সো এখানে দেখো আর এর মান দেওয়া আছে, এখানে দেখো বেগের মান ভির মান দেওয়া আছে, এখানে দেখো আরোহীকে কত বেগে, তার মানে থিটার মান বের করতে বলবে। যেহেতু আর আর জি দেওয়া আছে, তাহলে আমরা সূত্র জানি ব্যাংকিং কোণের, যে ভাইয়া ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স ভি এর মান কত দিছে রে, 4.9, তাহলে 4.9 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান কত 100, জি এর মান 9.8। সো এটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। সবাই দ্রুত ক্যালকুলেটর চেপে আমাকে উত্তর দাও দেখি। 22-এর বি সবার আগে ফাহমিদা বলছো। সো সবাই বাকি সবাই একটু দ্রুত দেন। 22 নাম্বারটা কি হবে? হাতের কাছে তো ক্যালকুলেটর আছে, জাস্ট খালি ক্যালকুলেটর চেপে একটু উত্তর দাও, জাস্ট ক্যালকুলেটর চেপে একটু উত্তর করার চেষ্টা করো যে ভাইয়া কি হবে। জাস্ট ক্যালকুলেটর চেপে উত্তর করার চেষ্টা করো যে কি হবে অ্যান্সার। ওকে, জাস্ট ক্যালকুলেটর চেপে উত্তর করার চেষ্টা করো যে ভাইয়া কি হবে অ্যান্সার। এই তো বি নাম্বার, হ্যাঁ 1.4 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করলেই 1.4 ডিগ্রি চলে আসবে। খুবই সুন্দর একটা প্রশ্ন, রিসেন্ট সালে সিলেট বোর্ড 24-এ আসছিল। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1, দেখছো এককটা খেয়াল রাখো, একক কি ভাই সেন্টিমিটার থেকে মিটারে নিব না, কখন নিব এটা কে বলে দেবে, অপশন বলে দেবে। অপশনের দিকে তাকাও, তোমাকে দেখি প্রশ্নটা আগে মনোযোগ দিয়ে পড়ি। তাহলে দেখো কি বলছে, যে ভাইয়া 10 গ্রাম ভরের একটি বল 100 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে আসলে দেয়াল কর্তৃক বলের প্রযুক্ত বলের ঘাত কত। এখন এটার আবার একক দিছে দেখো ডাইন পার সেকেন্ড, তার মানে তোমাকে সেন্টিমিটার পার সেকেন্ড রেখে দিতে হবে, একক কনভার্ট করার কোনো দরকার নাই। ওকে, কারণ এখানে যদি ডাইন পার সেকেন্ড না থাকে বলের ঘাতের একক কি নিউটন সেকেন্ড থাকতো, তাহলে তুমি এইখানে সেন্টিমিটার থেকে মিটারে আনতা। ওকে, আচ্ছা। সো দেখা মাত্রই গ্রাম সেন্টিমিটার এগুলো দেখা মাত্রই যে চেঞ্জ করতে হবে বিষয়টা এমন না, চেঞ্জ করতে হবে কি হবে না সেটা অপশন এর উপর ডিপেন্ড করে, যে ভাই অপশন কি এককে আছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, অপশন কি এককে আছে সেটার উপর ডিপেন্ড করবে, অপশন কি এককে আছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা তাহলে দেখো বলের ঘাত, তার মানে জে ইকুয়াল টু আমরা সবাই জানি, যেহেতু আমাদের এম দেওয়া আছে বেগের মান দেওয়া আছে, তাহলে এম ভি মাইনাস ইউ, এরকম সূত্র আমরা এই যে ক্লাসের শুরুতেই পড়ছিলাম। বাট এইখানে একটা দেখো, এই যে একই বেগে আবার ফিরে আসছে, আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছিলাম এক বেগে গেল আর এক বেগে আসলো, তাহলে আমাদের সূত্রটা কি হবে, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এম কি হবে, এম এর মান হচ্ছে 10, ভি কি হবে 100, আবার একই বেগে ফিরে আসছে 100, তাহলে 100 100 200, 200-র সাথে 10 গুণ করো আমাদের 2000, তাহলে 2000 কোথায় বাবা, ঘ নাম্বারটা। দেখছো ঢাকা বোর্ড 24-এ আসছিল। আর এই প্রশ্নটা এডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই কনসেপ্ট থেকে এডমিশনে মাস্ট তুমি কমন পাবা, এডমিশনে মাস্ট তুমি কমন পাবা, এসএসসিতেও মাস্ট কমন পাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝছো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুঝছো রে, বুঝছো ভাইয়া। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। এই তো সবাই পারছো যে ভাইয়া ঘ নাম্বারে
মেরাজুল, গ হবে না, ঘ হবে, ঘ হবে, ভুল করা যাবে না। চলো নেক্সটে, এটাই আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার খুবই পছন্দের একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন করছে। সো দেখো তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা তুমি এটাতে বুঝতে পারবা। দেখো এখানে কি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 24-এ আসা প্রশ্ন, আমার অনেক পছন্দের একটা প্রশ্ন। দেখি তোমরা কে কে সবার আগে উত্তর করতে পারো। সো দেখি, এটা যে সবার আগে উত্তর করতে পারবে তাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দিব। দেখি তোমরা সবার আগে কে উত্তর করতে পারো। সো আমি একটু প্রশ্নটা পড়ি। দেখো কি বলছে, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু মান দেওয়া নাই, একটা সমীকরণ দেওয়া আছে, t² প্লাস t প্লাস 2 হলে t1 1 সেকেন্ড হতে t2 বা t ফাইনাল, ও ওটা ti মানে ইনিশিয়াল সময়টা দেওয়া আছে 1 সেকেন্ড, tf মানে ফাইনাল সময় দেওয়া আছে হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত। মারাত্মক গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন, এইচএসসিতে আসছে এই টাইপের প্রশ্ন, সাস্টে খুবই আসে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাদের পড়ার ইচ্ছা, এই টাইপের প্রশ্ন তোমাকে অনেক ফেস করতে হবে শাহজালালে। ওকে, সো দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে প্রযুক্ত বলের ঘাত। আমরা একটু আগেই ক্লাসের শুরুতেই বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান এই কথাটা শিখছিলাম এবং প্রমাণও করছি। ভরবেগের কি শিখছিলাম, ভরবেগের পরিবর্তনের সমান বলছিলাম, তাই না? বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, আচ্ছা। সো দেখেন, তাহলে আমরা বলের ঘাত যেহেতু বের করতে বলছে, এখানে আমি যদি ভরবেগের পরিবর্তনও বের করি তবুও রাইট, কারণ ভরবেগের পরিবর্তনের হার আমাদের বলের ঘাত একই জিনিস, সমান। কি জিনিস ভাইয়া? সমান, একই। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন আমরা কিভাবে বের করতে পারি, যদি আমাদের সময় দেওয়া থাকে এবং বল দেওয়া থাকে, তাহলে আমাদের সময়ের সাপেক্ষে বলকে ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু ভরবেগের পরিবর্তনটা পাই। সো ওয়ান কাইন্ড অফ সূত্রটা এভাবে সাজাইতে পারবো, এটা হচ্ছে ti অর্থাৎ ইনিশিয়াল সময়, এটা হচ্ছে tf ফাইনাল সময়, f আমাদের t, আর এখানে হচ্ছে আমাদের dt। ওকে, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলেই চলে আসবে। সো দেখো এখন তাহলে মান বসাই দাও। এখানে ইনিশিয়াল অবস্থায় সময় কত দেওয়া আছে? 1 সেকেন্ড, ফাইনাল অবস্থায় 2 সেকেন্ড। এখানে সমীকরণটা দেওয়া আছে ft কি ভাইয়া, যে t² প্লাস t প্লাস 2, এটাকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে? ডিটির সাপেক্ষে। ওকে, তাহলে দেখো আমরা সবাই জানি যে ভাইয়া ইন্টিগ্রেশন অফ x⁴n, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এটা আমরা উচ্চতর গণিতে বেসিক সূত্র সবাই জানি। তাহলে এখন তুমি এটাকে ফেলাই দাও, তাহলে এখানে আর ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার দরকার নেই, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এখানে আসবে হচ্ছে t³ ডিভাইডেড বাই 3 প্লাস t² ডিভাইডেড বাই 2 প্লাস 2t। লোয়ার লিমিট কত ভাই? 1, আপার লিমিট 2। এখন তুমি লিমিটের কাজ করো, তাহলে বসাই দাও। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, তার মানে 2³ ডিভাইডেড বাই 3 প্লাস 2² ডিভাইডেড বাই 2 প্লাস 2 × 2 4। আপার লিমিটের কাজ শেষ, মাইনাস লোয়ার লিমিট। তাহলে সমীকরণ লোয়ার লিমিটে বসাইলে কত হবে? 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2। এটাকে জাস্ট খালি বিয়োগ করো, অ্যান্সার চলে আসবে। দেখি সবার আগে কে পারছো? সবার আগে কে পারছো? দেখি সবার আগে কে পারছো? সবার আগে কে পারছো? দেখি, এটা হচ্ছে আমাদের বি নাম্বার। আরে জোস, তোমরা তো অনেকেই পারছো রে। সবার আগে পারছো কে? সবার আগে পারছো। এটা কয় নাম্বার প্রশ্ন ছিল? 24। সো 24-এর বি নাম্বারটা এই তো সবার আগে দিস তো, ইতু বি নাম্বার। হ্যাঁ ঠিক আছে। সো আরে জোস, তোমাদেরকে সবাইকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই পারছো। দেখি কারা কারা পারছো। এই যে তোমরা পারছো, ইতু পারছো, নবীন পারছো, ফাহমিদা পারছো, তারপরে হচ্ছে মিম পারছো, আয়শা পারছো। আরে জোস, অনেকেই পারছো, ধন্যবাদ সবাইকে। ওকে, এই প্রশ্নটা কিন্তু বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন। এই প্রশ্ন বোর্ডে দেখো রিসেন্ট সালে বরিশাল বোর্ডে আসছিল এই টাইপের প্রশ্ন, মূলত হচ্ছে সাস্টে বেশি আসে, ঢাবিতে আসতে পারে। ওকে, বুঝছো? ওকে, সো আলহামদুলিল্লাহ আমাদের কি ক্লাস শেষ। যাক, আমাদের ব্যাটারিও শেষ হয়ে গেছে। ঠিক আছে, আটকায় আছে না, প্যারা নাই, আর ব্যাটারি চেঞ্জ করতে হবে না, কারণ যেহেতু আমাদের ক্লাস শেষ, আমাদের আলহামদুলিল্লাহ সিলেবাসটাও শেষ, তাই না? সো কেমন ছিল আমাদের ফিজিক্স জার্নি? সো ব্যাটারি চেঞ্জ না করি, আর প্যারা নাই, কারণ আমাদের তো ক্লাসই শেষ হয়ে গেছে। সো সব কিছু শেষ। আমাকে একটু বলেন যে ভাই কেমন ছিল আমাদের ফিজিক্সের জার্নি? একদম ফ্রাঙ্কলি কেমন ছিল আমাদের ফিজিক্সের জার্নি? কেমন ছিল আমাদের ফিজিক্সের জার্নি? বলেন, কেমন ছিল আমাদের ফিজিক্সের জার্নি? একটু বলেন দেখি। এই চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ দেয়? এই চ্যাপ্টার থেকে ধরো 3টা আসতে পারে, 4টাও আসতে পারে, 3 থেকে 4টা।
আর যদি কপাল খারাপ থাকে তাহলে 2টা আসে, 2টা 3টা সর্বোচ্চ 4টা আসে। সো আমাকে একটু বলেন যে ভাইয়া আমাদের তো আলহামদুলিল্লাহ আজকে থেকে কি আমাদের মিনি ম্যারাথনের ফিজিক্স সিলেবাস শেষ, আমাদের মিনি ম্যারাথনের ফিজিক্স সিলেবাস শেষ। সো আমাদের ফিজিক্সের জার্নিটা কেমন ছিল আপনাদের একটু বলেন, যে ক্লাসগুলো কীরকম এনজয় করছেন মুন্না ভাইয়ার সাথে, ক্লাসগুলো কীভাবে এনজয় করছেন, মানে কতটুকু উপকার বলে মনে হচ্ছে তোমার, বা আমি কি আদৌ তোমাদের হেল্প করতে পারলাম, তোমাদের কি অনুভূতি আমাকে একটু জানাও। আচ্ছা যাই হোক, ফাহমিদা বলছো আলহামদুলিল্লাহ, নবীন বলছো স্যার আপনার ক্লাসগুলো বেশ ছিল ভাইয়া, সবগুলো ক্লাস করতে পারি নাই। মেরাজুল তাহলে তুমি গ্রুপে যাবা, গ্রুপে দেখবা সব ক্লাস সুন্দর মতো ওইখানে সাজানো আছে, ওইখান থেকে করে নিবা। ওকে নবীন বলছো বোঝানোর জন্য অনেক থ্যাংক ইউ। ওকে তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধারণ করে তোমরা ক্লাসগুলো করেছো। সো যাক, আমাদের যেহেতু সিলেবাস শেষ, সো তোমরা এই অভিব্যক্তিটা যে আমাদের ফিজিক্স জার্নিটা কেমন ছিল তোমাদের সাথে, মুন্না ভাইয়ের ক্লাস তোমাদের কেমন লাগছে, সো এটা আমার একটা ছবি দিয়ে তোমরা হচ্ছে আমাদের আই এডুকেশন যে মেইন গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা আছে যেখানে প্রায় 1,70,000 থেকে 80,000 স্টুডেন্ট আছে, সেখানে একটা পোস্ট করতে পারো, ঠিক আছে? সেখানে পোস্ট করলে আমি অন্তত খুব খুশি হব। ওকে, সো আমার সাথে তোমাদের জার্নিটা কীরকম ছিল, ফিজিক্স আমি তোমাদের শেষ মুহূর্তে রিভিশনটা কীরকম দেওয়াইলাম, কীভাবে তোমাদের একটু হলেও উপকারে আসছে কিনা, সো তোমরা আমার প্রোফাইল থেকে একটা ছবি কালেক্ট করবা, ধরো আমার প্রোফাইল পিকচারটাই ডাউনলোড করে। সো তুমি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, প্রথমে পরিচয়টা দিয়ে নিবা, তোমার কলেজ কোনটা, এবং আমার ক্লাস তোমার কীরকম লেগেছে। আমি তো আজকে পুরো সিলেবাসটা শেষ করে দিলাম, সো তুমি কি করবা, একটা রিভিউ, ওয়ান কাইন্ড অফ রিভিউ একটা পোস্ট করবা আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে আই এডুকেশন ফেসবুক গ্রুপে। সো কারো যদি গ্রুপের লিঙ্কটা না থাকে, ধরো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি কমেন্টে, আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমার প্রোফাইলটাও পাবা আবার গ্রুপের লিঙ্কও পেয়ে যাবা, ঠিক আছে? সো সবাই একটু আলটিমেটলি কমেন্ট করে একটু রিভিউটা জানান, তাহলে আমি খুব খুশি হব। ওকে, সো চলো, এই যে তোমাদেরকে হচ্ছে কমেন্টে আমি আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো আশা রাখবো আপনারা হচ্ছে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের কীরকম উপকার হয়েছে একটা পোস্ট করবেন আমাদের গ্রুপে। ওকে, এটা আমরা বরাবরই প্রত্যেকটা কোর্সেই করি শেষ হওয়ার পরে। সো আপনারা কি করবেন, কষ্ট করে একটু পোস্ট করবেন আমার একটা ছবি দিয়ে, তাহলে আপনাদের পোস্টটা অ্যাপ্রুভ করবে, আবার না হলে র্যান্ডম অনেক পোস্ট থাকে তো অ্যাপ্রুভই করবে না। সো আমার একটা ছবি দিয়ে পোস্ট করবেন, তাহলে অ্যাপ্রুভ করে দিবে। আমার এই যে প্রোফাইলটা কমেন্ট সেকশনে তো দেওয়াই থাকলো, এখান থেকে প্রোফাইল পিকচারটা ডাউনলোড করেই মনে করেন হচ্ছে দিয়ে দিতে পারেন। আপনারা সবাই একটু হচ্ছে কষ্ট করে কি করবেন, রিভিউ করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার তো সিলেবাস শেষ, তার মানে যে আমি তোমাদের সাথে দেখা করব না, তোমাদেরকে ভুলে যাব, বিষয়টা এমন না। আমি তোমাদেরকে এখন হচ্ছে তোমাদের নিয়ে প্ল্যান করতেছি হচ্ছে আমি টপ 200 MCQ তোমাদের একদম ফিজিক্স পরীক্ষার আগ মুহূর্তে ম্যারাথন ক্লাস নিয়ে শেষ করাই দিব। টপ 200 MCQ, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে 200, ফিজিক্স সেকেন্ড পেপারে 200, এরকম একদম ক্লাসের আগ মুহূর্তে ম্যারাথন ক্লাস, ধরো একটানা এই 200 MCQ সমাধান করব, সারাদিন ক্লাস হবে, মনে করো 6 থেকে 7 ঘন্টার মতো লাগবে। সো আমরা টানা ক্লাস করব, টানা ক্লাস করে তোমাদেরকে একদম ফাইনাল রিভিশন দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রথম প্ল্যান তোমাদেরকে নিয়ে। আবার এই যে এই কয়েকদিন তো আমার তো ক্লাস নাই তোমাদের সাথে, কারণ আমার তো সিলেবাস শেষ। তাহলে আমি এখন কি করব, আমি এখন তোমাদেরকে সিকিউ সাজেশন দিব, এমসিকিউ সাজেশন দিব, ক খ এর সাজেশন দিব, নিজে ভিডিও করে তোমাদের তো সাজেশন পিডিএফগুলো দিয়েছিলাম, ওইখান থেকে আরও প্রিসাইজ, আরও শর্ট করে দিব তোমাদেরকে। ওইখানে তো অনেক লঙ্গার ভার্সন, অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, ওইখান থেকে ছোট ছোট করে সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব অ্যানালাইসিস করে করে। ওকে, সো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা এডুকেশন ফেসবুক পেজে চোখ রাখবেন, ওই রেকর্ড আমি কিন্তু ক্লাসগুলো মানে সাজেশন ভিডিওগুলো রেকর্ড করে করে ভিডিওগুলো দিয়ে দিব, লাইভে আসবো না, ভিডিও রেকর্ড করে করে দিয়ে দিব। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে ওই যে ম্যারাথন ক্লাসে তো লাইভে দেখা হবে, তার পাশাপাশি গাইডলাইন সেশন নিয়েও দেখা হবে, প্যারা নাই। সো আপনারা কি করবেন, আমার একটা ছবি দিয়ে আপনারা আমাদের এই যে ফেসবুক গ্রুপে সবাই একটা করে পোস্ট করবেন যে আমার ফিজিক্স ক্লাসের জার্নিটা আপনাদের সাথে কেমন ছিল, আপনাদের কীরকম লাগছে, সেই ক্লাসগুলো, সেই মন্তব্যটা একটু গ্রুপে করবেন, আমি খুশি হব। ওকে, আচ্ছা, ওকে। সো হ্যাঁ, রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, রোমান ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমি বিদায় নিচ্ছি তাহলে তোমাদের কাছ থেকে। আমাদের আলহামদুলিল্লাহ সিলেবাস শেষ। সো তোমরা একটা কাজ করবা, ওই যে গ্রুপে আমার ছবি দিয়ে একটা পোস্ট করবা, তোমার আগে পরিচয়টা দিবা, তুমি এইচএসসি কত ব্যাচ, তোমার কলেজের নাম কি, তারপরে তোমার ফিজিক্স মুন্না ভাইয়ের ক্লাস কীরকম লাগছে সেটার একটা রিভিউ পোস্ট করে দিবা। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাকে মেনশন কইরো, ঠিক আছে?
দেখবা অ্যাট দ্য রেট দিয়ে এমডি মনিরুজ্জামান লিখবা, আমাকে মেনশন করা যাবে। সো আমাকে মেনশন করে দিও, তাহলে আমি সবাইকে কমেন্ট করবো ইনশাল্লাহ, তোমাদের পোস্টে আমি কমেন্ট করবো, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। সো সবাই একটু মেনশন করে পোস্ট করবা, যাতে করে আমি তোমাদের রিপ্লাই দিতে পারি। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।